কনসার্ট মানে ক্রাইসিস হবে, আতিফ আসলাম বাথরুমে যাবে, গেট ভাঙবে, বাথরুমে যাবে। জেনুইনলি আই এম নট পেইং আস, আতিফ আসলাম বাথরুমে গেছে। নিয়ন ভাইয়ের স্ক্যান্ডাল একটু আগে দেখলাম ফেসবুকে, আমি মারিদের সুন্দর একটা ছবি। মিডিয়া হ্যাড টু পাবলিশ সামথিং এন্ড আই ওয়াজ দ্য স্কেপগোট। রাতারাতি আমি টিকটকার হয়ে গেছি, ঠিক আছে, যে এইসব টিকটকাররা 2 পয়সা টিকটকাররা হচ্ছে ইনভিটেশন পায়, অথচ বাংলাদেশি ফুটবলাররা ইনভিটেশন পায় না। এসে বলছে এই হোস্ট কাহা হ্যায়, হোস্ট কাহা হ্যায়। আমি বলছি যে না, এই তো ক্যারিয়ারের একটা বিপজ্জনক মোমেন্ট। তুমি আতিফ আসলামকে অ্যানাউন্স করেছো যে আমাকে পাঠাও, গালি তো খাবোই আমি। সাকিব, তামিম, মাশরাফি খুবই ডিফিকাল্ট, মানে এটা তো মানুষজন ইয়া বলবে। মাশরাফি কেন লাস্ট? আমি না গো। অনেক ইনফ্লুয়েন্সাররা আছে যারা জাস্ট ফেমের জন্য, টাকা পয়সা কামানোর জন্য অনেক কিছু করতেছে। মানে এখন একটা সেল আউট ইমেজ সৃষ্টি হয়েছে, অনেক মানে ইনফ্লুয়েন্সারদের প্রতি অনেক লুক ডাউন করা হয়। লাভ রেয়ার তানজিলা। ও দিস ইজ আপনি বলে রাফসান ভাইকে বলছেন অ্যাপোলজি ভিডিও বানাইতে? ওখানে একটু কনটেক্সট আছে। জোর করে স্ক্যান্ডালাস বানানোর দরকার নেই। রোলিং। স্ক্যান্ডালাস সিজন 1 এপিসোড 3। আজকে আমাদের সাথে দুইজন আছে যারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে রিয়েল ইনফ্লুয়েন্সার্স, ওরে খাইছে the biggest comedian এবং বাংলাদেশের biggest sports creator or one of South Asia's biggest sports creators। আজকে আমরা অনেকগুলো ফান টপিক নিয়ে কথা বলবো, যেগুলো নিয়ে আপনারা সব জায়গায় গিয়ে কথা বলেন। ফান হ্যাঁ, কমেডি এন্ড স্পোর্টস। ওকে অসম। তালি অনেকক্ষণ, এটা টেক 3। আমিন ভাই, আপনার প্রত্যেকটা পোস্টে একটা কমেন্ট আসবে, কোথায় হাসতে হবে এটা একটু আন্ডারলাইন করে দিন। এত অ্যাকমপ্লিশড কমেডিয়ান হওয়ার পরও হাউ ডাজ দিস মেক ইউ ফিল? কিছুই না, মানে আমি এখন ফেসবুকে টাকা দেয়, ছবি টেক্সটের জন্য টাকা দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনে। সো আমি একটা পোস্ট দিয়েছিলাম সেদিন যে আতিফ আসলামের ছবি দিয়ে, যে ভাই আতিফ আসলাম বাথরুমে গেছে, কিছু একটা করেন। অ্যান্ড দেন ফার্স্ট কমেন্ট ওয়াজ ওখানে যে আতিফ আসলাম যেটা বাথরুমে করছে ওইটা আপনি স্টেজে করছেন। I saw that. And the post went viral. And then আমি দেখছি যে আমি $17 পাইছি ওই ছবির জন্য। 17 না $15 মতো। $15 ওই ছবি থেকে, মানে টোটাল আর কি, আরো অ্যাডেড রেভিনিউ ছিল। তোমার কি মনে হয় কোথায় হাসতে হবে এটা আমার গায়ে লাগা উচিত? ইফ এনিথিং আই ওয়ান্ট মোর অফ ইট। চাটগার শুধু একটা জিনিসই বুঝে, রাইট। অলসো আমিনের মন ভালো করার জন্য $15 এনাফ। এইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে it's enough money. Neon bhai, but like don't you think Amin bhai, after everything is done, I've been his big fan for 4 years now, man, in terms of stand-up comedy, ja kor ase pura ekta scene, I think Amin bhai is great, মানে আমার চোখে at least he is the main guy behind the scene. এগুলা করার পর কেন মানে বাংলাদেশি মানুষ অতটা অ্যাপ্রিশিয়েট করতে পারে না? আমার কাছে মনে হয় যে স্ট্যান্ড আপ কমেডি এরকম একটা, মানে কি বলবো, আর্ট ফর্ম যদি আমরা বলি, যেটা সামনাসামনি দেখলে মনে হয় মানুষজন আরো অনেক বেটার বুঝতে পারে। আমি সবসময় আমিনকে বলছি যে আমিনদের ল্যাকিংই হচ্ছে এখন পর্যন্ত এটা ল্যাক অফ এক্সপিরিয়েন্সের জন্য হইতে পারে, ওদের স্কিলেরও ঘাটতি থাকতে পারে, আই ডোন্ট নো, বাট ওরা যেটা সামনাসামনি করে সেইটা আমার কাছে মনে হয় প্রপারলি একটা ভিডিওতে এখনো ট্রান্সফার্ড হয় না। মানে ভিডিওতে দেখলে যেটা আমরা অন্যান্য দেশের কমেডিয়ানদেরটা দেখি, ওরা স্টেজে যেরকম ইকুয়ালি গুড, ভিডিওতেও ওদেরটা মানুষজন সেই ভাইবটা পায়। আমার কাছে মনে হয় আমি নিজেও এটা স্বীকার করি যে ওদের ওইটা হইতে এখনো অনেক টাইম আছে। আমি দেখতেছিলাম কালকেও আমিন কাকে যেন রিপ্লাই করছে যে অন্য দেশের সাথে তুলনা করেন না, কারণ ওরা 10-20 বছর ধরে করতেছে, আমরা জাস্ট 3-4 বছর, 3-4 বছরেরও মানে ঠিক আছে, প্রত্যেক 2 মাস পর পর ফোন আসে আমার কাছে, টেক্সট আসে যে মনে হয় শেষ, ঠিক আছে, ব্যবসায় ফোকাস করি, এরকম সামথিং। সো ওইটা আমার কাছে মনে হয় টাইম লাগবে। আর মানে কে কোনটাতে হাসবে না হাসবে মানুষই তো আসলে দিন শেষে ডিসাইড করবে, রাইট? সো মানুষ যদি এইটা চিন্তা করে থাকে যে ওদেরটা যথেষ্ট মজা হচ্ছে না, হইতেই পারে মজা হচ্ছে না, আবার এমন হইতে পারে যে ওই যে কমেডি ইজ সাবজেক্টিভ, কমেডি ইজ সাবজেক্টিভ, এন্ড ইউ আর গেটিং কম্পেয়ার্ড টু রাসেল পিটার্স এন্ড দেন জাকির খান, যারা লেজেন্ড, যাদেরকে আমরা দেখে বড় হইছি। কিন্তু ডাজ দিস টেস্ট ইওর পেশেন্স একটু, যে না করে লাভটা কি, যদি মানুষ ইউ আর মেকিং ইট সাউন্ড লাইক আমি অনেক কষ্টে আছি, অনেক স্ট্রাগল, বাট অনেস্টলি এটা না। শো করতেছি, আল্লাহর মধ্যে এখনো মানুষ আসছে, যেদিন টিকিট বেচা বন্ধ হয়ে যাবে ওই দিন কনসার্ন হবো। আর আমার কাছে মনে হয় কমেডিয়ানরা যেদিন থেকে অফেন্স নেওয়া শুরু করবে গেম ওভার, মানে ও আসলে কোন মুখে বলবে যে ভাই আপনার কষ্টটা, আপনার কমেন্টটা দেখে আমি কষ্ট পাইছি, ওর সেট দেখছে মানুষ, ঠিক আছে, মানে যারা ওর সামনের ফ্রন্ট রোতে বসে সব ট্রমাটাইজড, ঠিক আছে, আমিনের জন্য, ওর কোনো রাইট নেই এটা বলার মানুষের। নেক্সট কোয়েশ্চেন হলো যে এখন যে কোনো ইনফ্লুয়েন্সার ইভেন্টে গেলে মনে হয়, বা যদি মানুষজনকে জিজ্ঞেস করি হোয়াট দি থিঙ্ক অ্যাবাউট ইনফ্লুয়েন্সার্স, অনেকটুকু ওপিনিয়নটা বা ওই রেসপেক্টটা ড্রপ করছে। আমরা
সবাই বলি যে ইনফ্লুয়েন্সারদেরকে 5 টাকা দিলে দে উইল ডু সামথিং বা 10,000 টাকা দিলে দে উইল প্রবাবলি টেক देयर প্যান্টস অফ, মানে এমন একটা সেল আউট কোন ইনফ্লুয়েন্সারের সাথে তুই মিশছস? মানে টাকাটা দিতে রাজি আছে। মানে এখন একটা সেল আউট ইমেজ সৃষ্টি হয়েছে, অনেক মানে ইনফ্লুয়েন্সারদের প্রতি অনেক লুক ডাউন করা হয়। নিয়ন ভাইকে জিজ্ঞেস করবো, বিইং ওয়ান অফ দ্য ইনফ্লুয়েন্সার্স, আমি যার প্রতি সবচেয়ে বেশি রেসপেক্ট করি, যার যে আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে অ্যাজ এ হিউম্যান বিইং অ্যান্ড ফেম থাকার সত্ত্বেও যিনি অনেক জাস্ট সামওয়ান টু লুক আপ টু, রাইট। আপনার কি মনে এখানে হচ্ছে, হ্যাভ ইনফ্লুয়েন্সার্স বিকাম আ সেল আউট? আমার কাছে ফার্স্ট অফ অল আমি ইনফ্লুয়েন্সার কিনা এটা আমি যাই না, আমি Oh, সবচেয়ে you are. বেশি কমফোর্টেবল ফিল করি, আমার কাছে মানে এটা আমিন কমেডিয়ান বলে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করবে, আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি যদি আমাকে কন্টেন্ট ক্রিয়েটার বলা হয়। সো এক এক প্ল্যাটফর্মের এক একটা নাম থাকে, ইউটিউবার বলেন, টিকটকার বলেন, দিন শেষে তো আমরা কন্টেন্ট ক্রিয়েটার, ভিডিও বানাই, ভিডিও ক্রিয়েটার অথবা কন্টেন্ট ক্রিয়েটার, এটার সাথে আমি সবচেয়ে বেশি হচ্ছে কমফোর্টেবল ফিল করি। ইনফ্লুয়েন্সাররা বা কন্টেন্ট ক্রিয়েটাররা সেল আউট কিনা, আমার কাছে মনে হয় দুই সাইডই এটার আছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার, অনেক ইনফ্লুয়েন্সাররা আছে যারা জাস্ট ফেমের জন্য, টাকা পয়সা কামানোর জন্য অনেক কিছু করতেছে। আবার এই জায়গায় এইটাও আছে যে টাকা পয়সা পাওয়ার পরেও কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক কিছু ছাইড়েও দেয়, যেটা আসলে আমরা সামনাসামনি স্ক্রিনের সামনে এসে বলি না যে আমি এই কাজটা ছাড়ছি বিকজ আমার সাথে এই জিনিসটা যাচ্ছিল না, রাইট? কারণ মানে আমি যদি এইটা বলি তাহলে আবার আমাকে পয়েন্ট আউট করবে যে ওইটা কেন আপনি করছেন। মানে আমি প্রত্যেকটা জিনিস যদি এক্সপ্লেইন করা শুরু করি তাইলে তো আমি ওই এক্সপ্লেইনই করতে থাকবো, আমি আর ভিডিও বানাইতে পারবো না। সো আমার কাছে মানে এটা বোথ সাইডস আছে। জীবনেও অ্যাপোলজি ভিডিও কাজ করে না অনলাইনে, মানে কারণ একটা ভালো প্রত্যেকটা থেকে অ্যাপোলজি ভিডিও আপনি বলে রাফসান ভাইকে বলছেন অ্যাপোলজি ভিডিও বানাইতে, ওখানে একটু কনটেক্সট আছে আমাদের। এটা একটু হ্যাঁ আমি তোমাদের রাফসানকে বলছিলাম, হ্যাঁ বাট না এটার কনটেক্সট আছে অনেক, লেটস নট বলে গেট ইনটু দ্যাট, জোর করে স্ক্যান্ডালাস বানানোর দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন মুভ করবো টু আওয়ার ফার্স্ট গেম সেগমেন্ট। গেম সেগমেন্ট আমরা বলতেছি হচ্ছে র্যাঙ্ক 3। বেসিক্যালি আমি 3টা শব্দ বলবো বা 3টা প্লেয়ারের নাম হতে পারে, কুড বি এনি আইটেম, আমরা র্যাঙ্ক করবো 1 2 3, 1 বিং দ্য বেস্ট, 3 বিং দ্য ওয়ার্স্ট। কারণ ওয়াটার শোর মতো পিছে স্ক্রিন নাই, দিস ইজ বাজেট গেস দ্য স্টার। ওকে লাইক গেস দ্য স্টার হচ্ছে গ্রাম্য মানুষদের জন্য, র্যাঙ্ক 3 হচ্ছে আল্লাহ, এগুলো কিছু রাখবে না ভিডিওতে, জানি I love Rafsan Shah, he is my inspiration. He will be coming on one of the আচ্ছা next বল episodes. শুরু করি, লেটস গো। আচ্ছা প্রথমত স্টার্ট করব হচ্ছে সাকিব, তামিম, মাশরাফি। খুবই ডিফিকাল্ট, মানে এটা তো মানুষজন বলবে। আমার কাছে আমি বলবো 1 নম্বরে সাকিব আল হাসান, 2 নম্বরে মাশরাফি ভাই আর তামিম ভাই। আমিন ভাই, আমি কিন্তু আপনি একটু পার্সোনালি আমি অ্যাঙ্গেল টানেন। পার্সোনাল অ্যাঙ্গেল বলতে পারবে কারণ নিয়ন ভাই আমি safe play করছে। দুইজনের সাথেই কাজ করছে মনে হয়। না তামিম ভাই, শুধু তামিম ভাই ফর শিওর ফার্স্ট, পার্সোনালি চিনি বা একটু চাটগাঁয়ে লাভ আছে, চিনি বলতে ভাই ডাকে আর কি, এতটুকুই। তারপরে হচ্ছে সাকিব, তারপর মাশরাফি। রাইট। মাশরাফি কেন লাস্ট? আমি চিনি না তো, তুই কি বাইর করতে যাচ্ছিস এই প্রশ্নটা থেকে আমাকে বল, আমি ওই কন্ট্রোভার্সিটা বানাই নি তোকে। আচ্ছা নেক্সট যাব হচ্ছে ফ্রম আ ফান, একটু লাভ রিলেটেড অ্যাঙ্গেলে যাব। লাভ, আমি 3টা রিলেশনশিপ স্ট্যাটাসের অপশন দিব, আপনারা 1 2 3 করে বলবেন। একটা হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে সিচুয়েশনশিপ এবং ম্যারিড। 1 2 3, which one will make you feel the happiest? Married number 1, তারপর কি বলছিস? সিঙ্গেল বা সিচুয়েশনশিপ? সিঙ্গেল লাস্ট, সিচুয়েশনশিপ সেকেন্ড। না উল্টা না, এটা জাস্ট সত্যটা বের হয়ে গেছে আমার হবে। আমিন ভাই, সিচুয়েশনশিপ জিনিসটা আসলে কি? তো যেটা সামির ইউজুয়ালি করে সবার সাথে, আচ্ছা, মানে কোনো fair. নো স্ট্রিংস অ্যাটাচ, মানে আরেকটু যদি ডাউন করি হচ্ছে কিছু পার্মানেন্ট না আর কি। নিয়ন ভাই আপনার সিচুয়েশনশিপের মিনিংটা কি? আচ্ছা আপনাদের সিচুয়েশনশিপ নাই, বাট লাইক সিচুয়েশনশিপের আমি বলবো যে ডেফিনিশন ক্যামেরাটা একটু ঘুরাও। সিচুয়েশনশিপের আমি যেটা বলছে সেটাই তো। আর আপনি একটু আমি আপনার র‍্যাঙ্কিং করব অবশ্যই ম্যারিড, সিঙ্গেল, সিচুয়েশনশিপ। ওয়াও, সো নিয়ন ভাইয়ের সিচুয়েশনশিপ, আমিন ভাই সিচুয়েশনশিপ 2 তে দিছি। হ্যাঁ 2 তে দিছি আর কি। হ্যাঁ দিছি, সমস্যা নেই। আচ্ছা নেক্সট আমরা যাব হচ্ছে ফুটবলার অ্যাঙ্গেল থেকে। মেসি, রোনালদো, ক্লিশে এন্ড জামাল ভুঁইয়ান। বুঝলাম না, সময় টিভির ইন্টারভিউতে মানে কি? রাইট। আমি বলবো বাংলাদেশের জন্য জামাল ভাই 1 নাম্বার, অলওয়েজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আর আমরা কিচ্ছু বলবো না, জাস্ট 1 নাম্বার জামাল ভাই। আচ্ছা জামাল ভুঁইয়ান নাম্বার 1, তারপর 2 and 3। 2 and 3 কি মেসি রোনালদো? মেসি রোনালদো। কার ফলোয়ার বেশি? মেসি। না রোনালদো তো এখন ইউটিউবার। রোনালদো কি এটা দিয়ে কি হবে? রোনালদো হ্যাঁ ও জীবনেও বলবে। আমি বলবো না ভাই, আমি যে কোনো ধরনের তোকে কন্টেন্ট দেওয়ার থেকে, যে নামই বলো, তোকে কন্টেন্ট দেওয়ার থেকে আমার জন্য ইম্পর্টেন্ট বাইচে থাকা, সো আমি ওইটা চুজ করব।
স্ক্যান্ডালাস শোটা রাস্টিক ইটারি সাপোর্ট ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না। তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ফর দ্য লাভ অ্যান্ড সাপোর্ট থ্রু আউট দিস সিজন। অবশ্যই আপনারা তাদের ব্রাঞ্চগুলো ভিজিট করবেন ইন বনানী, উত্তরা, শান্তিনগর, ধানমন্ডি। গো এনজয় দ্যার অ্যামেজিং ফুড অ্যান্ড লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক। অ্যান্ড ব্যাক টু দ্য ভিডিও। আঁকার ক্ষেত্রে ঢাকা, চিটাগং, নোয়াখালী 1 2 3। তো আমি যাচ্ছি আগে। হ্যাঁ। চিটাগং ফার্স্ট, ঢাকা সেকেন্ড, নোয়াখালীতে আমার যাওয়া হয়নি, সো তাই জন্য আমি লক্ষ্মীপুরে, আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, বাট আমি খুবই কম টাইম যাওয়া হয়েছে। সো এর চেয়ে বেশি মনে হয় আমার চিটাগং বেশি যাওয়া হয়েছে। সো এই জন্য এটা খুবই বলা মুশকিল। আমি বলবো যে ঢাকা, তারপর নোয়াখালী, তারপর চিটাগং। কারণ আমার খুবই পিচ্চিকালের কিছু মেমোরিজ আছে আমার কাছে মনে হয় যে লক্ষ্মীপুরের আর কি, ওইটা আমার কাছে মনে হয় আমি চিটাগং 100 বার গেলে ওইটা রিপ্লেস করা পসিবল। সো নোয়াখালী পার্টটা আপনি অতটা হাইলাইট করেন না কখন? আমি এটা রিসার্চ করার পর অ্যাকচুয়ালি ফাউন্ড ইজ দেয়ার এনি রিজন বিহাইন্ড ইট অর? না, নো রিজন। এটা হচ্ছে আমার যাওয়া হয়নি ওই হিসাবে। আমার বাবারা ফ্যান বেজরা চলে যাবে এইজন্য যাওয়া হয়নি, ওই জন্যই। দ্যাটস ইট। এই জন্য আসলে বলা হয়। তুই কি সিঙ্গেল সামির? নো নো, আচ্ছা আচ্ছা, ওকে। কেন? হোয়াট ওয়ার ইউ থিংকিং? তুই কি ডেটে এসব প্রশ্ন করো? তুমি তোমার ফেভারিট সিটি কি? আমি বলতাম না, বিকজ তুই অনেকদিন ধরে সিঙ্গেল ছিলে না। না, এই জন্যই সিচুয়েশনশিপের মানে জিজ্ঞেস করছি। মানে জিজ্ঞেস এখনো করছে। শিওর না আসলে। Awesome. That is the end of the game segment. এখন আমরা আরেকটু স্ক্যান্ডালাস পার্টটাতে যাব। Yes. নিয়ন ভাই হচ্ছে একমাত্র ক্রিয়েটর যার মনে হয় স্ক্যান্ডাল রিলেটেড কিছু কখনো হয় না। কেন তুমি এমি মার্টিনেজ আমি এটাই টপিকটা উঠাবে, এটাই উঠাবে। So আমি একদিন I was in Perth, I was having lunch, তখন হঠাৎ আমার একজন বলে সামির একটা ক্রিয়েটরের তো অনেক বড় স্ক্যান্ডাল হয়েছে ঢাকায়। আমাকে বলছে গ্যাস করো কোন ক্রিয়েটর। আমি ভাবছি আমার তো কি আছে, আমি বোধহয় 20 জনের নাম বলছি, আসে না। তারপর হঠাৎ করে বললাম নিয়ন, বলছি রাইট। নিয়ন ভাইয়ের স্ক্যান্ডাল একটু আগে দেখলাম ফেসবুকে, এমি মার্টিনের সুন্দর একটা ছবি, I think 180,000 লাইকস ইন লাইক অ্যান আওয়ার, সবাই লাভ রিয়াক্ট। তো তুমি হানি খুলো ফেসবুক খুলে লাইক ও শিট। সো ভাই এমি মার্টিনেজের স্টোরিটা নিয়ে অনেকগুলা অ্যাকচুয়াল কাহিনী আছে বা ট্রুথ আছে। I want you to share exactly what happened during the Emi Martinez incident. আচ্ছা, ওকে। আমি একদম, আমার কাছে মনে হয় ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি একদম সত্য কথা বলতেছি। মানে এর আগে জিজ্ঞেসই না মানে একদম প্রপারলি স্টোরিটা বলতেছি। এর আগে কোনো মানে অন ক্যামেরা ডিসকাসই করা হয়নি আমার কাছে মনে হয় পুরো জিনিসটা। প্রথমত হচ্ছে যখন আমরা শুনতে পারছি এই কাহিনীটা, আমাদের টিম থেকে হচ্ছে যারা স্পন্সর ছিল ওই জায়গায় নেক্সট ভেঞ্চার, তাদেরকে হচ্ছে অ্যাপ্রোচ করছি আমরা যে ভাই আমরা কিছু একসাথে করতে পারি কিনা, রাইট? এমন না যে ওরা বলছে যে ভাই আসো তোমরা চিফ গেস্ট, এই টাইপের কিছু না। আমি কন্টেন্ট ক্রিয়েটার, সো আমার সবসময় মনে হয় যে এরকম অপরচুনিটিস থাকলে যোগে ঠিক আছে আমরা কিছু একটা করতে পারি। আমি পিচ্চিকালে দেখছিলাম যে এরকম জিদান আসছিল এবং জিদানকে হচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশের কোচ হইতে সে ইন্টারেস্টেড কিনা, ঠিক আছে? অ্যান্ড জিদান সেই ইয়াস না মাহি। সো আমার খুবই ইচ্ছা ছিল যে এই কোয়েশ্চেনটা আমি এমি মার্টিনেজকে করতে পারি কিনা, রাইট? অ্যান্ড খুবই ইন্টারেস্টিং যে বাংলাদেশে এইরকম হিউজ ফ্যান ফলোয়িং, বাংলাদেশে আর্জেন্টিনার একটা ওয়ার্ল্ড কাপ উইনিং প্লেয়ারকে আসলে কোচ হইতে চাই কিনা। যদিও আমরা জানি যে অনেক ফিজিবিলিটির কোয়েশ্চেন আছে, মানে অনেক ফাইন্যান্সের অনেক ব্যাপার স্যাপার আছে, জাস্ট হ্যাঁ এইরকম আরো অনেক সিস্টেমিক অনেক গ্যাঞ্জাম আছে, বাট জাস্ট হাইপোথেটিক্যালি অ্যান্ড মানুষজন যেটা শুনতে চায় আর কি এই কোয়েশ্চেনটা, এরকম কিছু একটা আমি জিজ্ঞেস করতে চাইছি, রাইট? অ্যান্ড ওই জায়গায় রাফসানও ছিল। রাফসান বলছে যে সে এমি মার্টিনেজের সাথে কোনো একটা বাংলায় কথাবার্তা বলতে চায়, রাইট? সো আমরা যখন তাদেরকে অ্যাপ্রোচ করছি, অলরেডি আমরা জানি যে ইটস আ ক্লোজড ইভেন্ট, রাইট? সো আমরা চাইছি যে ওকে ঠিক আছে, যদি এই জায়গায় এটা ক্লোজড ইভেন্ট হয়ে থাকে তাহলে কোনো নর্মাল মানুষ তো সেই জায়গায় যায় কথাবার্তা বলা উচিত, ইন্টারাক্ট করা উচিত। কারণ আমরা জানি ওই জায়গায় যে পার্টিকুলার ইন্টারভিউ হবে সেগুলো অনেক ফর্মাল কোয়েশ্চেন করা হবে, ঠিক আছে? বাংলাদেশে এসে কেমন লাগতেছে, ঠিক আছে? আপনি বাংলাদেশের খাবার মেসি না রোনালদো, ঠিক আছে? পেলে না ম্যারাডোনা, ঠিক আছে? জিদান পেলে ম্যারাডোনা, এই ধরনের কোয়েশ্চেন করা হবে। সো আমার কাছে মনে হয় আমি আর রাফসান দুইজনই উই ওয়ান্টেড টু ডু সামথিং মানে ডিফারেন্ট, যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা সবসময় করে। অ্যান্ড আমি একটু ফর কনটেক্সট বলে দিই যে ওইটা তো আমার আসলে ফার্স্ট টাইম না কোনো একটা প্লেয়ারের সাথে দেখা করা অথবা হচ্ছে কোনো টপ জার্নালিস্টের ইন্টারভিউ নেওয়া, রাইট? আমি তো গ্লোব সকার অ্যাওয়ার্ডস অ্যাটেন্ড করছি, সো আমার ওই প্রোফাইলিংও আছে, যেটার কারণে হচ্ছে কোনো একটা ব্র্যান্ড হয়তো চাবে এই জিনিসটা। অ্যান্ড আমরা যখন প্রথম পোস্ট করছি ছবিটা এমি মার্টিনেজের সাথে, ওইটা এয়ারপোর্টে ছিল না, ইভেন্টটা নেক্সট ভেঞ্চারের অফিসে। এবার আমি ওইটা পরে বলতেছি, আগে আমি কনটেক্সটটা বলতেছি আর কি। সো এরপর আমরা অ্যাপ্রোচ করছি, আমি মনে অনেক টাইম নিয়ে নিচ্ছি, আমরা এরপর অ্যাপ্রোচ করছি। অ্যাপ্রোচ করার পরে হচ্ছে আমাদের ফার্স্টে কোনো ওরা রিপ্লাই করে নাই, আমরা কোনো কিছু জানতে পারি নাই। 2 না 3 দিন আগে মনে হয় আয়মান হঠাৎ করে আমাকে বলছে যে
ভাই আমাকে গেট ব্যাক করছে, ওরা বলতেছে যে ওরা একটা মিটিং করতে চায়, এটা আপনার ম্যানেজার? ম্যানেজার আইমান। সো আমি বলছি ওকে ঠিক আছে। অ্যান্ড তখন আমি জানতে পারছি যে রাফসান ওইখানে আছে। তো আমি আর রাফসান গেছি মিটিং করতে। মিটিং করার সময় আমার কাছে, আমি ইভেন প্রমাণও দিতে পারবো, মিটিং করার সময় এই টপিক উঠছে যে বাংলাদেশি প্লেয়ারদেরকে এই জায়গায় আনা যায় কিনা, ঠিক আছে? সো আমরা বলছি 100% এই জায়গায় থাকা উচিত বাংলাদেশি প্লেয়াররা। সো আমি জামাল ভাইকে আর কি, যিনি ম্যানেজ করেন বিজনেসের সাইডে, আমি তাকে চিনি পার্সোনালি, ঠিক আছে? সো আমি বলছি যে আমি কথা বলে দিব, কোনো সমস্যা নেই। তো আমি ওনাকে জিজ্ঞেস করছি, উনি বলছে যে আমি জামালকে জিজ্ঞেস করি যে ও আসলে পারবে কিনা, কেননা বাংলাদেশ তখন আবার সাফ টুর্নামেন্ট খেলতেছে। তো বলছে যে আমাকে পরে গেট ব্যাক করছে যে না, জামাল পারবে না, কারণ ওদের হচ্ছে টাইমটা একই সাথে না, কেননা আসতে একটু দেরি হবে। হ্যাঁ, ফ্লাইট হচ্ছে পরে ল্যান্ড করবে। সো সকাল ইভেন্ট ছিল, আমার তো এক্স্যাক্ট মনে নাই টাইম, 9টা-10টার দিকে ইভেন্টটা ছিল। জামাল ভাইদের ফ্লাইট হচ্ছে আরো পরে ল্যান্ড করবে বাংলাদেশে, এইটা জানি। এবং জামাল ভাই, জিকো ভাই, তাদের সবাইকে হচ্ছে ইনভাইট করার কথা ছিল। অ্যান্ড তাদের পর্যন্ত তাদের ম্যানেজাররা এটা জানতো। জিকো ভাইটা আমি জানি না, জামাল ভাই উনি জানতেন, এইটা একদম 100% শিওর, ঠিক আছে? তো এরপর আমরা গেছি ইভেন্টে যাওয়ার পরে ব্যাপারটা এরকম না যে আমরা ইভেন্টে মানে এইরকম আমাদের ট্রিটমেন্ট দিছে যে আমরা বসে কথা বলতেছি এমি মার্টিনেজের সাথে, নাথিং লাইক দ্যাট। আমরা জাস্ট বসে আছি, আমরা দাঁড়ায় আছি সবার সাথে একটা লাইনে। গার্ডরা যেরকম, সিকিউরিটি গার্ডরা যেরকম দাঁড়ায় আছে, সেই জায়গায় এমপ্লয়িরা যেরকম দাঁড়ায় আছে, এমি মার্টিনেজকে যিনি আনছেন সেই যেরকম দাঁড়ায় আছে, আমরা সবাই ওই জায়গায় জাস্ট দাঁড়ায় আছি। হ্যাঁ, সবাই মানে মাশরাফি ভাই ওই জায়গায় দাঁড়ায় আছেন, ঠিক আছে? আমরা সবাই জাস্ট দাঁড়ায় আছি ওই জায়গায়। কারোই ওই যারা হোস্ট ছিল ওই 3 জন বাদে কারো কোনো স্পেশাল ট্রিটমেন্ট ছিল না সেখানে। সো আমরা জাস্ট দাঁড়ায় আছি। অ্যান্ড আমি রাফসান আমরা চিন্তা করতেছি যে ভাই কেমনে, ওই যে আমাদের তো মাথায় ওই জিনিসটা যে আমরা একটা কোয়েশ্চেন করতে পারলে একটা ইন্টারাকশন হবে, ইট উইল বি আ গুড কন্টেন্ট, রাইট? এটাকে আমরা সবাই এগ্রি করি যে এটা একটা ভালো কন্টেন্ট হইতো, ঠিক আছে? অ্যান্ড সকাল থেকেই আমরা হচ্ছে সবকিছু ব্লগ একদম শুট করে রাখছি। অ্যান্ড এর সবাই জানে যে আমার টিমে একজন ক্রেজি আর্জেন্টাইন ফ্যান আছে, ফাহিম। সো আমি চাইছিলাম যে ওর জন্য এটা একটা বিশাল ব্যাপার। ওকে, যেই টাইমটা ইন্টারভিউ হওয়ার কথা ছিল সেই ইন্টারভিউটা আরো বেশি টাইম হয়েছে, আরো 10-15 মিনিট বেশি টাইম। যারা ইন্টারভিউ নিছিল, যেই 3 জন ইন্টারভিউ নিছিলেন, তারা যে ইন্টারভিউটা যত টাইম করার কথা ছিল তার চেয়েও 20-25 মিনিট 15 মিনিট বেশি নিছে। ওকে, সো মানুষের সাথে মানে নর্মাল মানুষের সাথে একটা মিট অ্যান্ড গ্রিট হবে না, ওইটা ছিল শিডিউলে, বাট ওই জিনিসটা হয় নাই। অ্যান্ড এমি মার্টিনেজকে যিনি আনছেন তিনি বলতেছেন বের হইতে হবে, কেননা তখন হচ্ছে এমি মার্টিনেজকে তখনকার টিএম এর সাথে হচ্ছে যাইতে হবে। অ্যান্ড তখন একটা প্রোটোকল থাকে অ্যান্ড হোয়াট নট। সো তাকে হচ্ছে সেই প্রোটোকলের ভিতরে ঢুকে যেতে হবে। হঠাৎ করে এমি মার্টিনেজের ইন্টারভিউটা শেষ হয়েছে, অ্যান্ড মানে ইট ওয়াজ আ ম্যাসাকার। মানে হঠাৎ করে যারা সিকিউরিটিতে আছে তারা পর্যন্ত ছবি তোলা শুরু করছে। সো সিকিউরিটি ডেকে আমি দেখতেছি মাশরাফি ভাই হচ্ছে মানে হেল্পলেস একদম, যে ওনার মেয়েকে খুঁজতেছে ছবি তোলানোর জন্য, এরকম ম্যাসাকার অবস্থা। আমরা জাস্ট দাঁড়ায় আছি, আমরা বুঝতেছি না। রাফসান এক কোণে দাঁড়ায় আছে, আমি আর ফাহিম এবং আইমান এক কোণে দাঁড়ায় আছি। এইটা আমি জানি না যে কেমনে হয়েছে। আমরা যে জায়গায় দাঁড়ায় আছি, ফাহিম আমাকে জাস্ট বললো কি ভাই আপনি ক্যামেরাটা অন রাখেন, ঠিক আছে? ফাহিম আমার পিছে, আয়মান হচ্ছে সামনে। হঠাৎ করে এমি মার্টিনেজ ওই রাস্তা দিয়ে আসতেছে, ফাহিম হচ্ছে বলছে যে প্লিজ 1 ফটো। অ্যান্ড ফরচুনেটলি সে হচ্ছে ক্যামেরার দিকে তাকাইছে, আর আমি আইমানরে জাস্ট বলছি যে আইমান এদিকে। আইমান জাস্ট ক্যামেরার ভিতরে ঢুকে গেছে, কোনো মতে একটা সেলফি। দ্যাটস ইট। এই স্টোরিটা এই জন্য বললাম যে মানুষ যেভাবে পুরা জিনিসটা অনলাইনে বলছে যে এইরকম, এবং আমি বুঝলাম না যে আমি ওই দিনই মানে গ্লোব সকার অ্যাওয়ার্ড যখন আমি অ্যাটেন্ড করছি তখন মানে রিপ্রেজেন্টিং বাংলাদেশ এরকম বাংলাদেশি একজন ইয়া গেছে, রাতারাতি আমি টিকটকার হয়ে গেছি, ঠিক আছে? যে এইসব টিকটকাররা 2 পয়সা টিকটকাররা হচ্ছে ইনভিটেশন পায়, অথচ বাংলাদেশি ফুটবলাররা ইনভিটেশন পায় না। কেন আমি বলি এই জিনিসটা? কারণ এই জিনিসটা শুনতে সেই লাগে, এটা ইটসেলফ এইটাই হচ্ছে কাহিনী। অ্যান্ড আমার কাছে মনে হয় ওই দিন পার্টিকুলারলি কোনো মিডিয়াকে তারা হচ্ছে ভিতরে ঢুকতে দেয় নাই। সো মিডিয়া হ্যাড টু পাবলিশ সামথিং, অ্যান্ড আই ওয়াজ দ্য স্কেপগোট। এবং আমি এইটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। আমাকে হচ্ছে 4টা বাজে আমরা নেক্সট ভেঞ্চারের সাথে আরেকটা মানে ওরা যে, আমরা তো এমি মার্টিনেজের কিছুই জানি না যে এই ইভেন্টটা কি হয়েছে না হয়েছে, ওদের সাথে ইন্টারাকশন আমি যদি ভিডিও বানাই আমার তো কিছু একটা জানতে হবে, মানুষকে জানাইতে হবে। আমি তো এক্সপিরিয়েন্স করে ফেলছি, আমি তো জাস্ট ইচ্ছে হচ্ছে মানুষকে জানানো। সো আমি ওদের সাথে আরেকটা ভিডিও শ্যুট করতে গেছি, ওরা আমাকে খুবই চমৎকার, এবং ওই ভিডিওটা আমি পাবলিশ করি নাই। নেক্সট ভেঞ্চারের সাথে আমি একটা ভিডিও করতে গেছি, কারণ ওদের যেহেতু ইন্টারাকশন হয়েছে ডিরেক্টলি। সো আমাকে বিউটিফুল সব স্টোরিজ বলছে যে এরকম এই মার্টিনেজে 5 মিনিট এক জায়গায় ওয়েট করতে হয়েছে, রাস্তার কিছু বাচ্চারা ফুটবল খেলতেছিল, এই মার্টিনেজ ওদের সাথে যায় ফুটবল খেলা শুরু করছে। অ্যান্ড সে কিরকম চমৎকার ইন্ডিভিজুয়াল, মানে তার কোনো ট্যান্ট্রামস নাই, সেলিব্রিটি ট্যান্ট্রামস নাই, সে হচ্ছে একদম অন টাইমে ছিল, কোনো ধরনের কোনো জ্ঞান নেই। হ্যাঁ, মানে চিল একদম, ঠিক আছে, সুপার চিল। এইটা আমরা হচ্ছে একটা ভিডিও করতে গেছিলাম। ভিডিওটা যখন শুট স্টার্ট করবো তখন আমাকে ফাহিম হঠাৎ করে এসে বলছে যে ভাই অলরেডি মিডিয়াতে এটা নিয়ে কথা শুরু হয়েছে,
যে জামাল ভাই দেখা করতে পারেনি, কেননা জামাল ভাই এয়ারপোর্টে তিনি দেখা করতে চাইছিলেন। ওকে, আমি বলছি যে ও আমাকে বলতেছে যে ভাই এটা আমাদের পর্যন্ত আসবে। আমি বলছি আমাদের পর্যন্ত আসার কি, আমরা ডিফারেন্ট একটা ইভেন্ট অ্যাটেন্ড করছি, এন্ড মানে কেমনে দিস ইজ কি? হ্যাঁ, এন্ড দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম উই আর মিটিং প্লেয়ার্স, মানে ইন্টারন্যাশনাল প্লেয়ার্স। আমি মালদিনির সাথে দেখা করছি, আমি জলাতানের সাথে দেখা করছি, মানে হোয়াটস দ্য স্টোরি হিয়ার? অ্যান্ড ওই ইন্টারভিউ শেষ করতে করতে আমি দেখছি যে অলরেডি ইন্টারনেট ভরে গেছে যে 2 টাকার টিকটকার, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটাররা দাওয়াত পায়, জামাল ভাইয়া দাওয়াতই নাকি পায়নি ওই জায়গায়। এখন আমি এসে ওই দিন আমাকে সবাই তখন বলতেছে যে ভাই আপনার তো স্টোরিটা বলতে হবে। বলছি আমি স্টোরিটা কি বলবো? হ্যাভ আই ডান সামথিং রং? আমি যদি কিছু ভুল না করে থাকি আমি কি এক্সপ্লেইন করব? অ্যান্ড আমি যখনই এক্সপ্লেইন করতে যাব, এখন হচ্ছে সবাই টু ক্লোজ টু অ্যান এলিফ্যান্ট, সবাই আমার কথা লুফল বের করবে যে ও আচ্ছা আপনি তো, মানে সিচুয়েশনটা এমন হয়েছে যে জামাল ভাই ঢুকতে নিছিল, আমি ওনারা বলছি ভাই আপনি দরজার বাইরে একটু ওয়েট করেন আমি যাই, ঠিক আছে? মানে এমন হয়েছে যে এইটা একটা ব্যাপার ছিল যে এটা কি মিডিয়ার দোষ? আমি জানি না মানুষজন এইটার, মানে এটা মানুষজন পছন্দ করছে এটা। আমি পরিচিত মানুষজন পরে এসে আমাকে সরি বলছে, যে যখন তারা হিটেড আপ মোমেন্টে তারা পোস্ট করছে, পরে এসে আমার বলছে আমরা এই জিনিসটা জানতাম না। ইটস ওকে, সোশ্যাল মিডিয়ার প্রত্যেকদিন একজন ভিলেন লাগে, ইন্টারনেটে প্রত্যেক দিনের একজন ভিলেন লাগে। ওই দিন আমি ভিলেন ছিলাম। ওই দিনের নিউজ সাইকেলে এক্সাইটিং কিছু ছিল না, সো হি ওয়াজ আই ওয়াজ দ্য ভিলেন। মানে একটা ফুটবল প্লেয়ার বা বাংলাদেশের, obviously not any football player but of course the big আমি captain, যদি ইফ ইউ আস্ক মি যে বাংলাদেশি ক্যাপ্টেন এই মার্টিনেজের সাথে বাংলাদেশে মার্টিনেজ আসার পরেও দেখা করতে পারে নাই, আমি এটা নিয়ে আপসেট, 100% আমি আপসেট। আমারও এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে এইটা কি ধরনের কথা যে উনি এয়ারপোর্টে দাঁড়ায় ছিল অ্যান্ড কারো ওই মিনিমাম ডিসেন্সি ছিল না যে না এটা, মানে ইট উড হ্যাভ বিন আ গ্রেট মোমেন্ট। বাট ভাইয়া লেট আসছিল না জামাল ভাইয়ান কি? না, উনি যখন এয়ারপোর্টে ঢুকতেছিল তখন জামাল ভাই ওখানে ছিলেন, সো অবশ্যই কেউ ওই জায়গায় থামাইতে পারতো। যিনি অর্গানাইজ করছেন উনিও কিন্তু পরে এটাকে অ্যাকনলেজ করছেন যে না ওই রাশ মোমেন্টে ওনারা ওইটা করতে পারেন, যদি ওইটা করতে পারতো ওনার জন্য তো একটা গ্রেট মোমেন্ট ছিল। এটা অবশ্যই ভেরি আনফরচুনেট এবং এটা খুবই মন খারাপ করার মতো, টাইমিং ওয়াজন্ট রাইট। এন্ড মানে মানুষজন আমাকে তখন এইসব কথা বলছে। আমি বাংলাদেশের 5-6জন ফুটবলারের সাথে ভিডিও বানাইছি, তাদের স্টোরি নিয়ে হচ্ছে ভিডিও বানাইছি। তুইও জানিস না এটা, এর কেন জানিস? কারণ এইটা নিয়ে ভিডিও মানুষ দেখে না, বুঝতে পারছিস? ওই দিন রাতে হয়েছে যে কোন জামাল ভাইয়ের সাথে এর কিছুদিন আগে আমি ভিডিও বানাইছি, এন্ড মানে একটা ভার্সেস সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা আমার আর জামাল ভাইয়ের কিন্তু ইটস অল কুল, আমরা তারপরেও আমরা মুচাচোসের একবার একটা স্ক্রিনিং করছি, সেই জায়গায় জামাল ভাই ওয়াজ দেয়ার, উনি হচ্ছে আমাদের সাথে পুরা হলে হচ্ছে মুভিটা দেখছেন এন্ড হোয়াট নট। So that you were turned into a criminal for taking a selfie with a player you love, that's it. অলসো আমার কাছে মনে হয় যে মানে হ্যাঁ, মানে ওই দিন কেন আমি মানে ভিলেন বানানো হয়েছে এটা আমি এখনো জানি না, বাট আমার কাছে মনে হয় যে ওই সময় আমি বেস্ট যেই জিনিসটা করছি সেটা হচ্ছে নিজেকে এক্সপ্লেইন করতে চাইনি, কারণ আমি কিছু ভুল করি নাই, দ্যাটস ইট। আমি এখনো বিশ্বাস করি আমি কিছু ভুল করি নাই। আমি সব কিছু ঠিক থাকলে আমি আরো বড় বড় ইনশাল্লাহ ইভেন্ট অ্যাটেন্ড করব। ওই দিনও মানুষ সেম কোয়েশ্চেন করে কিনা এইটা নিয়ে আমি আগ্রহী। Was this one of the worst days of আপনার contribution 100%। আমি এই যে তানজিলার সামনে বসে আছে, ওকে জিজ্ঞেস করলে আরো তুই বেটার জানতে পারবি যে আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে আমি ভুল কি করছি, মানে এই জায়গায় আমার আসলে ভুলটা কোথায়, যে একজন হ্যাঁ আমি কি করছি, রাইট। আমি এইটাই জাস্ট জানতে চাইছি যে এই জায়গায় আমার ভুলটা কোথায়। বাট আমি ফরচুনেট এনাফ যে আমার আশেপাশের মানুষজন আমাকে খুবই ভালো সাজেশন দিচ্ছে যে ভাই এটা নিয়ে এঙ্গেজ করার কিছু নাই, আপনি আপনার নর্মাল কাজ করতে থাকেন, অ্যান্ড ওইটার 3 থেকে 4 দিন পরে উই পাবলিশড আ ভিডিও এন্ড দেখতেছি এভরিথিং ইজ নরমাল। কারণ কি আমি কিছু করি নাই, কিন্তু এই দিনটা was supposed to be one of the best days of your life। 100% ওইটা এখনো হচ্ছে আমার সবচেয়ে মানে রিঅ্যাক্টেড ফটোস। 4 লাখ না 4.5 লাখের উপরে মনে হয় রিঅ্যাক্ট আছে। রোনালদোটাও ওইটা ক্রস করতে পারে নাই, বিকজ বাংলাদেশে এবং মানুষ যে হেট করতে গেছে যে কারণে আরো অনেক বেশি। যদি তখন কন্টেন্ট মনিটাইজেশন থাকতো তাহলে মনে হয় একটা লাভ হইতো $20, বাট আরো হ্যাঁ, বাট 4.5 লাখ রিঅ্যাক্টই পড়ছে আমার একটা পড়ে নাই। সো ওইটা ইয়া হইতো। আমার একটা এটার কনটেক্সট আর একটু অ্যাড করি। নিয়ন যখনই আমাকে ফোন দে, ইটস আইদার অফ 2 থিংস, একটা বড় বিপদ হইছে নাইলে ও একটা বড় অ্যাচিভমেন্টে যাচ্ছে। সো ইট ওয়াজ ওয়ান অফ দোজ ডেজ, বাট ইট ইজ কি আর অ্যাপোলজিটা এখন দিছে এক্সপ্লোরিং এত বছর পর। আচ্ছা, মুভিং অন টু ওয়ান অফ আমিন ভাই's craziest stories. আমিন ভাই, আপনি রিসেন্টলি অস্ট্রেলিয়ায় you filmed your stand-up special. It's a massive deal. শুধুমাত্র বাংলাদেশে stand-up special করা না, but বিদেশে গিয়ে করা, তাও in Australia, where আমি personally জানি how hard it is to sell tickets. মানে 30-40টা you were selling 100-seater crowds. Yeah, 200 please. 200. Wow. So Australia did this stand-up special tour that you did. What is the craziest story from that tour? Okay, so একটা crazy story. So আমি যে হলটা বুক করার কথা ওটা ইমেলে ডিসকাস করছিলাম, এন্ড
মানে আই ফাইন্ড আউট যে ওই হলটা কেউ একজন বুক করছে and it was Veer Das. তাহলে কি রে Veer Das-এর হল Veer Das is one of the biggest Indian comedians মানে Right. he is one of the reasons why ওখানে ইন্ডিয়াতে একটা সিন আছে উনি নেটফ্লিক্সে স্পেশাল করে আমিন ভাই চরকির স্পেশাল বল যাচ্ছি ওখানে সো তারপর তুই আমার ইন্টারভিউ নেস সো আমি গেছি ওখানে Veer Das-এর স্টোরি সো প্রত্যেকটা স্পেশালে একটা ওপেনার থাকে প্রত্যেকটা শোতে যাতে ক্রাউডটা একটু ওয়ার্ম আপ করে যে হ্যাঁ একটু রেডি ক্রাউড ইয়া সো আমি Veer Das-এর শো দেখে বের হইছি দেখি যে একজন এসে বলছে ভাই হিউজ ফ্যান অস্ট্রেলিয়াতে আমার তো কোনো বিদেশি কেউ নাই বলে না আমার বাঙালি আমি বাংলা বা আমি আচ্ছা সো হোয়াট ডু ইউ ডু বলে আমি স্ট্যান্ড আপ কমেডি শুরু করছি ওকে সো বিদেশে ইফ ইউ হ্যাভ টু মেক ইট বিগ আপনার কারোর জন্য ওপেন করতে হবে রাইট মানে একটা কমেডিয়ান যে ওপেন করবে ওখান থেকে যে অডিয়েন্সও তোমাকে ফলো করে দেখতে আসবে এখন আমার একটা ওপেনার লাগবে আমি ওকে মাত্র চিনছি ওকে চিনি না জীবনে আমি বলছি ভাইয়া তুমি কি আমার জন্য ওপেন করবা সো হোয়াট আর ইউ সিরিয়াস বলে হ্যাঁ বলে ওর মানে 200 মানুষের জন্য তো কখনো পারফর্ম করে ও ওপেন মাইকস করতেছে এখন বলছে ইয়েস হি ওয়েন্ট দেয়ার আমার সাথে গেছে আমার জন্য ওপেন করছে ফর দ্য ফার্স্ট টাইম 200 মানুষের জন্য একটা বাংলাদেশি অজি অ্যান্ড হি কিল্ড ওর সাথে মানুষ ছবি তুলছে অ্যান্ড দ্যাটস মাই বেস্ট স্টোরি ফ্রম অস্ট্রেলিয়া আরগুলা বাদ বিকজ আমি একটা বাঙালি 200 মানুষের জন্য করছে অ্যান্ড হি উইল রিমেম্বার দিস ফর দ্য রেস্ট অফ ও এখন ডিফারেন্ট জায়গায় শো করে not because of me but ওর একটা বড় শো করছে so কমেডিতে it sounds like যে because of you okay no credit but that's the craziest story আমার বাদে রাস্তায় একজনকে পাইছি ওকে উঠাই নিয়ে গেছি স্ট্যান্ড আপ কমেডিতে আমি সবসময় বলি যে আমিন ভাই at least in my eyes is the pioneer of the Bangladeshi stand up comedy scene because I've always seen যে ভাই কিভাবে অন্যদেরকে প্রমোট করতে চেষ্টা করেন I think the building of any industry here আর আমার যা দেখছি at least you need the one at the top to support everyone else like 2 cents এখন স্ক্যান্ডালাস তারপর সো আছে হ্যাঁ কয়বার তুই হচ্ছে এডিট আউট করবি আমি এটার পরীক্ষা নিচ্ছে এটার পরীক্ষা নিচ্ছে হ্যাঁ সো বলছিলি প্রশংসা করছিলি বল না আমি তোকে একটু সামির এটা শুধু তোর সাথে পার্টিকুলারলি হচ্ছে না কিছুদিন আগে আমরা চিটাগংয়ে একটা ব্র্যান্ডের হচ্ছে ইভেন্ট করতে গেছিলাম আমিনকে স্টেজে উঠাইছে প্রথম 2 মিনিট ওই ব্র্যান্ডটা নিয়েই বাজে কথা বলছে সো এইটা করে টেনশন নাই ঠিক আছে এন্ড পরে আমার যে ব্যালেন্স করা লাগছে ওই ব্র্যান্ড নিয়ে ভালো কথা বলে সো হ্যাঁ বল সরি ইন্টারাপ্ট করছি আর বলতে ইচ্ছা করতেছে না সরি নিয়ন ভাই আপনি বলেন how will you support the sports creator scene in Bangladesh or how are you supporting the sports creator scene in Bangladesh আমি এই যে আমরা রিসেন্টলি হচ্ছে যখন অ্যাওয়ার্ড শোতে গেছি তখন আমি তাদের সাথে একটু বসে ডিসকাস করার চেষ্টা করছি তাদের কাছ থেকেও বোঝার চেষ্টা করছি কেননা আমার কাছে মনে হয় সবাইরই একটা লার্নিং প্রসেস থাকে রাইট অনেকে এমনও হইতে পারে যে ইনিশিয়াল স্টেজে আছে তারপরেও তার আন্ডারস্ট্যান্ডিং আমার থেকে অনেক বেটার সো তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করছি তারা কোন কোন জিনিসগুলো ঠিক করতেছে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি কিভাবে ন্যাশনাল লেভেলের যে এই বাউন্ডারি সেটা ক্রস করে যাওয়া লাগে সেই ইনফরমেশনগুলো তাদের সাথে শেয়ার করছি যেমন অনেক কিছুই আমরা জাস্ট জানি না দেখে আমরা করতে পারি না আমাদের কাছে মনে হয় যে আমরা যদি একটা বড় ম্যাচ কভার করতে যাই তাহলে মনে হয় আমাদের মানে 10 লাখ 8 লাখ 5 লাখ এরকম টাকা লাগবে বাট কিভাবে এটা কম টাকাতেও একটা কইরে ফেলা যায় অথবা আমরা রাইট অথবা আমরা আমাদের ভিসা একটা বড় ইস্যু রাইট ইন্টারন্যাশনালি যখন আমরা যাই সো কোন কোন দেশে হচ্ছে এরকম ইভেন্ট হয় যেগুলা ভিসা পাওয়া আমাদের জন্য কম্পারেটিভলি ইজি অ্যান্ড ন্যাশনাল যে লেভেলটা সেই বাউন্ডারিটা ক্রস করার পরে হচ্ছে কিভাবে ক্রিয়েটারদেরকে দেখা স্টার্ট করে দ্য ব্র্যান্ডস অ্যান্ড অল সেটাও হচ্ছে আমি তাদের সাথে শেয়ার করা স্টার্ট করছি এবং আমি তাদেরকে পার্সোনালি সবসময় বলি যে আই এম ভেরি হ্যাপি যে এখন আমরা যখন যাই কোন একটা অ্যাওয়ার্ড শোতে এতগুলা স্পোর্টস ক্রিয়েটার আছে খুবই ইন্টারেস্টিংলি হ্যাঁ অনেক স্পোর্টস ক্রিয়েটার আছে অ্যান্ড খুবই ইন্টারেস্টিংলি এই 2-3 জন অনেকে আমার নামে বাজে কথা বলছে আমার ভিডিওতে এসেও হেট কমেন্ট করছে অনেকে জামাল ভুইয়ার টাইমে হচ্ছে আমাকে নিয়ে হেট পোস্ট দিছে আই নো এভরিথিং বাট যখন আমি তাদের সাথে দেখা করি আমি জানি যে আমি তার প্রথম চোখের দিকে তাকাই বুঝতে পারি যে সে চিন্তা করতেছে যে আমি কি ওই পোস্টটা দেখছিলাম কিনা আমি কিন্তু দেখছি বাট আমি হচ্ছে তাকে জাস্ট কমফোর্টেবল ফিল করাই যে ইটস ওকে আমিও হচ্ছে সালমান মুক্তাদিরের নিয়ে বাজে কথা বলছিলাম আমি তাকে চিনার আগে কারণ আমরা যখন হচ্ছে মানে যখন মানুষজন কন্টেন্ট ক্রিয়েট করে না মানুষ যখন অডিয়েন্স থাকে তখন ভাবে যে কন্টেন্ট ক্রিয়েটাররা কিছু হয়তো দেখে না তাদের পর্যন্ত যায় না বাট আনফরচুনেটলি কন্টেন্ট ক্রিয়েটাররা সব দেখে সব লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে সবকিছু মানে উই ওয়াচ এভরিথিং সো আমি আমার কাছে মনে হয় তারা ওই টাইমে ওই জিনিসটা করছে এটা আসলে মনে
এটা আমি একটা ওটা লোক কোনোদিন করি আছে না, যদি right. এরকম করে যে চোখটা যদি হ্যাঁ, এরকম করে হ্যাঁ, তার হ্যাঁ। মানে ও প্যানিক কিছু একটা করছে যে করছিল, কিছু হ্যাঁ, একটা কিছু একটা বলবো, করছিল। হ্যাঁ এটাই। সো to answer your question was আমি কিভাবে কমেডি সিনে হেল্প হ্যাঁ, করছি কিভাবে so scene help করতেছেন। so couple of things right আমার গোল ইন লাইফ ইজ আমি what I do ওটার 10x বড় করতে হবে রাইট সো লেটস সে কমেডি সিন আগে আমাদের ওপেন মাইকস হইতো না এখন একই দিনে দুইটা জায়গায় ওপেন মাইকস হচ্ছে Right. দুইটা শো হচ্ছে সো এখানে টিকেটস এখন সেল করতেছে একটা মানে প্যাথওয়ে হয়ে গেছে যে কিভাবে স্পেশাল বানাইতে হয় কিভাবে ওটা সেল করতে হয় এটাও সেট এখন আই এম ট্রাইং টু এমপ্লয় কমেডিয়ানস সো অনেক যখন মানে ব্র্যান্ডসের জন্য কাজ করি ইউ নিড আ লট অফ রাইটার্স ওই ক্রিয়েটিভ মাইন্ডটা লাগে। হ্যাঁ ক্রিয়েটিভ বিকজ ইউ হ্যাভ টু বাউন্স স্ট্যান্ড আপের জন্য ইটস অল মি আমার স্ট্যান্ড আপ কেউ লিখে না বাট ফর ব্র্যান্ড ওয়ার্ক আই নিড রাইটার্স বিকজ ইউ ওয়ান্ট টু বাউন্স অফ আইডিয়াস সো রাইটার্স আছে শোজে আমার জন্য ওপেন করতেছে সো দে গেট আ কাট সো সিনটা বলো না যে পায়োনিয়ার ফার্স্ট অফ অল পায়োনিয়ার নাবিদ ভাই আমি কিছু করিনি উনি একটা ক্লাবে ইনভেস্ট করছে টাকা উনার গেছে আমি ওইটা লেভারেজ করছি সেকেন্ড মানে হচ্ছে ফানি হিসাবে যে পাইনিয়ার সেটা বলতেছে। নাবিদ ভাই বেস্ট Okay. তারপর আমি আমার গুরুর উপর গুরুর উপর কোনো কথা নাই, okay, যাই, যে হ্যাঁ বাট আই থিঙ্ক মেইন যে ইস্যুটা দ্যাট উই ট্রাইং টু সলভ ইজ টিকেট সেল করা রাইট এটা কেন আগেও তো হইতো না আমরা যে অনলি ডিফারেন্স যেটা আমরা মেক করছি হচ্ছে নাবিদ ভাই আর আমাদের মধ্যে হচ্ছে আমরা অনলাইনে ছাড়ছি রাইট রাইট। নাবিদ ভাইয়ের ওইটা করে নাই সো এই জন্য মানে আমরা অনলাইনে কন্টেন্টগুলো কন্টেন্ট আকারে ওইটাকে অ্যান্ড আমি কিন্তু শুধু স্ট্যান্ড আপ করে সার্ভাইভ করতেছি না আমরা যেরকম এখন কর্পোরেট শোজ করতেছি Right. সো আমাদেরকে সিলেটে আমরা ব্যাংকস নিয়ে যাচ্ছে আমাদেরকে ডিফারেন্ট টেলকো নিয়ে So comedy যাচ্ছে scene একটা commercialization হয়েছে which is good for the business. which হ্যাঁ সো ইটস লাইক ইফ উই হ্যাভ 10 মোর কমেডিয়ান্স তাহলে আরো বেশি এটাতে মানে ডিমান্ড ক্রিয়েট হবে বিকজ আমি একটা কোয়েশ্চেন করি মানে ওয়ার্ল্ড ওয়াইড কি জিনিসটা এটা না যে মানে ওই কর্পোরেট সেক্টরটা থেকে কমেডিয়ানরা বেশি টাকা কামায়? বেশিরভাগ বাট দেন এগেন কিছু যেরকম সামে ওকে তুমি কর্পোরেট শোতে আনতে পারবে না বিকজ Right, দ্যাটস নট হিজ স্টাইল Right, আবার right. কিছু কমেডিয়ান আছে যারা রাহুল সুব্রমণিয়াম মানে 4-5 লাখ টাকা নেয় ফর অ্যান আওয়ার ওয়ার্থ অফ শো রাইট রাইট। কমেডিতে সো আমি যেটা করি এখন কর্পোরেট শো করি কর্পোরেট শোতে আমি ওদের সাথে একদিন বসি অফিসে কি হয় হুজ দ্য ফানি গায় কে কি বলে বস কিরকম ওইটা নিয়ে একটা প্রেজেন্টেশন বানাই এন্ড দেন আমি প্রেজেন্টেশন দিই কর্পোরেট শোতে সো that's one way of making money so ওখানে I'm using the writers so revenue streams create করে but because at the end of the day you need money so Right, that's 100%. the biggest contribution আমি যেটা বলতে চাই বাংলাদেশি স্ট্যান্ড আপ নিউজ যে লাস্ট 3-4 ইয়ার্স আই হ্যাভ সিন দ্য গ্রোথ মানে 3-4 বছর আগে আই থিঙ্ক গেলে খালি থাকতো হ্যাঁ টিকেটস থাকতো না সবাই মিলে ফ্রিতে দেখতাম Right, and right. I used to perform there এখন আমিন ভাই does not perform or you have to pay a lot of money or you have to pay online lot of money বাপ হ্যাঁ প্রত্যেকটা শোতে অ্যাটলিস্ট 300 টাকা টিকিট থাকে অ্যান্ড প্যাকড থাকে ইনফ্যাক্ট রোজার সময় আই থিঙ্ক সেরিতে যে শোগুলো হয় ইউ লুকিং এট 150-200 পিপল সো Right. যতই মানুষজন হাসাহাসি করুক আই থিঙ্ক কমেডি সিনে এনি পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি yeah for sure and I think ঢাকা at least যেখানে এন্টারটেইনমেন্ট অপশনস খুবই কম স্ট্যান্ড আপ বিকামস ওয়ান অফ দ্য বেস্ট অপশন শুধু ঢাকায় না চিটংয়ে আমি 48 hours we sold 400 tickets 48 hours which is the big auditorium হ্যাঁ সিনেপ্লেক্সে করছি Right. তো ঢাকার বাইরে আরো ক্রেজি নিয়নকে জিজ্ঞেস কর ঢাকার বাইরে গেলে ঢাকার বাইরে সবসময় মানে ইটস অলওয়েজ দ্য বেস্ট Right, right. তোমার জান দিয়ে ফেলবে কি খাবেন ইউ নেভার হ্যাভ টু পে রাইট দিবেই না তোমাকে সো ঢাকার বাইরে আরো ক্রেজি অস্ট্রেলিয়ার জন্য মানে ক্রেজি ব্যাপারটা হচ্ছে আমি যে যাচ্ছি এটাই সো আমরা যখন গেছি মানে আমি যখন সিডনিতে ভেনিউ খুঁজতেছি 200 সিটারের ভেনিউ বুক করছি রাইট রাইট। 200 সিটার আমি বাংলাদেশে এখনো বুক করতে ভয় পাই মানে Right. এখনো আমার সো আচ্ছা তুমি কি সবার কাছ থেকে আগেই টাকা নিয়ে নিছিলা না তো তাহলে তোমার কাছে এরকম মনে হয় না যে 200 যদি কেউ যদি না আসে এক্স্যাক্টলি বাংলাদেশি পোলাপেন আসলে ফর্ম ফিল আপ করে এই যে যদি না আসে, কেমন টাকা তো নিই নাই টাকা তো নিই নাই টাকা কেমনে নিব আমি তো যে ফার্স্ট অফ অল ভিসা পাবো নাকি হ্যাঁ। এটা একটা চ্যালেঞ্জ রাইট 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 তারপর অ্যানাউন্স করছি আমি জাস্ট কি নিছি ইন্টারেস্ট নিছি ওকে ইন্টারেস্ট যে কয়জন আসতে পারে রাইট কয়জন ছিল ওখানে সব মিলে 3টা শো মিলে 200 জন ছিল আচ্ছা 3টা শো মিলে সিডনি মেলবোর্ন অ্যাডিলেড হচ্ছে উত্তরা অস্ট্রেলিয়ার মানে কেউ কারেক্ট গ্রাম বলে ওখানে 100 জন আসছে বিকজ ওখানে আর কিছু করার নাই Right, ওখানে ওরা উইকেন্ডে আমাকেই আমি দেখতে একটা টু পারবে সেন্স মার্কে প্রশ্ন করব সিডনিতে 200 জন একটা ভেন্যু বুক করতে হাউ মাচ ডিড ইউ ফ্রি স্পেন্ড পাইছি তো কারণ ওই ভেনিউ স্পন্সর ছিল ইউটিএস বিডি যারা ওরা স্পন্সর The university. হ্যাঁ সো কপালটা দেখো আমি ভেনিউ পাচ্ছি না সিডনিতে রাইট রাইট আমাকে ওই সময় ওরা জানে না আমি অস্ট্রেলিয়া আসছি ওরা আমাকে ইমেল করছে যে আমাকে জুলাইয়ের দিকে অস্ট্রেলিয়ায় নিতে চায় Right, তখন আমি বলছি আমি তো 1 মাস পর আসতেছি আমাকে এখন না মানে অস্ট্রেলিয়ান একটা ইউনিভার্সিটি এমনিতেই বলছে তোমাকে বাংলাদেশি গ্রুপ ও ও বাংলাদেশি আই মিন হ্যাঁ, অনেক হ্যাঁ, ডিমান্ড but- আছে অনেক হ্যাঁ, ডিমান্ড but আছে Australia Actually একটা verify. university- ইউটিএস বিডি সোসাইটি বাট ওরাই
জাস্ট র্যান্ডমলি student society, ইমেল student করছে যে society. ভাই আমরা অগস্ট সিদ্দিকে আপনাকে আনতে চাই। Okay. So আমি বলছি আমি আসতেছি 1 মাস পর, why don't you guys do it there, তোমাদের ফ্লাইটের টাকা বেঁচে যাবে। বলছে হ্যাঁ দ্যাটস এ গ্রেট আইডিয়া। সো ওরা আগাইছে, ওরা ওদের ভেনিউটা দিছে, বাট দ্যাটস 200 সিটার, আমি তো জানি না। মারাত্মক। হ্যাঁ, Wow. and we sold out that venue. মানে বিরাট কোহলির পর this was one of the best moments of your career. অস্ট্রেলিয়া যাওয়া 3টা শোতে, কাউচে ঘুমানো, and then eating like মানে সস্তা খাবার, and then মানুষ বুঝতো যে আমি গরিব, সো আমাকে খাওয়াইতো এরকম, আমার ফ্রেন্ডসরা পে করে দিচ্ছে, স্টাফ লাইক দ্যাট। and then to pull off 3 cities and also রেকর্ড করছি। সো রেকর্ড ওখানে কিন্তু সামিরের স্টুডিওর মতো না যে বললে লোকজন চলে আসবে। রাইট রাইট you have to rent it per hour, right? You guys are nice, extra hour গেলে তো you won't charge, মানে Yes, yes. আছে না বাঙালি সম্পর্ক, ওখানে every minute counts। ভেনিউতে তুমি 1 মিনিট বেশি ছিল ওইটার জন্য চার্জ কাটবে। I spent around $7,000 প্রোডাকশনে, so I was losing money, প্রায় 9 লাখ টাকার মতো, 9-10 লাখ I was টাকার losing মতো। that money, but I was like না আমি এটা বেচবো ওটিটির কাছে। রাইট বানাইছি, ওটিটি নিচ্ছে না কেন, কারণ প্রোডাকশন স্পেক্স মিলে না, কারণ আমি নিজে প্রডিউস করছি, আমি Oh, নিজে right, ক্যামেরা right. হ্যাঁ, হ্যাঁ, ধরছি, আমি নিজেই, সো আই কুডন্ট সেল ইট। রাইট সো আমি নেগেটিভ ব্যালেন্স ছিলাম, এন্ড দেন এখন অবভিয়াসলি ট্যাপ ওকে ট্যাপ বাট সেল ইজ পার্ট। মানে পারফর্ম করা, হুম। আমি জানি না এটার কম্প্যারিজন হয় কিনা, হ্যাঁ। পারফর্ম করা আসলে কোথায় ডিফিকাল্ট, বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়াতে? কারণ একটা থাকে যে বাইরের দেশের অডিয়েন্স এমনিতেই নিজের দেশের একজন আসছে এইটা নিয়েই খুশি, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। এই জন্য আরো বেশি হ্যাঁ, For এই the কথাটা ভালো first- বলছেন, for the এই কথাটা first ভালো 2 বলছেন। minutes, এরপর your jokes have to survive. রাইট 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 Even ঢাকার বাইরেও, ও দেখছি ওকে বিগ ফ্যান, ফার্স্ট 2 minutes, এরপর ইউ হ্যাভ টু বি ফানি, এটা Right, কোনো right. অল্টারনেট নাই। আমি কমেন্টসে দেখি অনেকে লিখেছে এর থেকে তো আমার বন্ধু ফাহিম কত ফানি, ফাহিমের নামই কেন পার্টিকুলারলি? খন্দকার ফাহিম। খন্দকার ফাহিম, কত ফানি, এদেরকে নিয়ে উঠাই দিলে তো এরা খুব ভাতি পাবে না। আমি লাইক শিওর, আসো স্টেজে প্লিজ, আমার লাগবে ফাহিমকে, আমি ফাহিমের বন্ধু হইতে চাই, আসো পারফর্ম করো। Have you ever confronted any of your haters বা না না critics? না, এত দূর পর্যন্ত যাইতেই না, ওই যে ওইটা হয় কি জানি বলে স্ট্যান্ড আপ কমেডি যে হয় যে লাইক ক্রাউড থেকে একজনের ক্রাউড ওয়ার্ক তো হেটার, ওই যে crowd work, এটা কি হ্যাঁ, যে for like, sure, what's the- যেরকম what's the ক্রাউড term for ওয়ার্ক it? তো আরো একজন বেচারা থাকে যারেও পচে, আমার এটা পছন্দ। না, না, crowd থেকে যে ধরে, crowd থেকে যে ধরে একজন। হেকেল Heckle, right, all right, the right. time, all the time, এটা এখন সেকেন্ড নেচার What's হয়ে the গেছে। craziest heckling story সো you've done? নিয়ন এটা রিলেট করতে পারবে। আমি একটা ওয়ার্ল্ড কাপের সময় স্ক্রিনিং হচ্ছে 5 স্টার একটা রেস্টুরেন্ট, ওখানে মানুষ খাচ্ছে আউট Right. অফ দেয়ার মাইন্ড। সো আমি ক্লাসিক, তখন রোনালদোর একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছিল Right. ইউনাইটেডের, হ্যাঁ, সো আমি বলছি হ্যাঁ রোনালদো ফ্যান্স কে মেক সাম নয়েজ, তো বলছে হ্যাঁ ওলা আপনাদের তো বাজে টাইম যাচ্ছে, সিম্পল জোক। একজন ড্রাঙ্ক বলছে হাই তুই রোনালদোকে নিয়ে কেন কথা বলছো সেভাবে, রোনালদোকে চিনোস, এই এটা কারে আনছেন, এন্ড এভরিওয়ানস লাইক হোয়াট দ্য হেল। সো আমি চিন্তা করছি শিট, আমাকে তো ভেনিউ টাকা দিয়ে আনছে, Right. আমি কাউকে অফেন্ড করছি, আমাকে বাইর করবে। ভেনিউর ইনচার্জ আসছে, যে ড্রাঙ্ক ছিল ওকে বের করছে, and the crowd was clapping রাইট and I was like oh না বাঁচে গেছি, আমি মার খাইনি। সো হেকল সারাক্ষণ হয়। ব্যাপারই আমার কাছে মনে হয় যে কেউ যদি হ্যাকেল করে, যেটা আমার কাছে মনে হয় যে সামনের দিনগুলোতে আমাদের আরো অনেক বেশি Oh, বাড়বে, for sure, for কারণ sure. আমরা দুইজনই অনেক মানুষের সাথে যে ইন্টারঅ্যাক্ট করা লাগে, আমরা এমন না যে আমাদের স্টুডিওর ভিতরেই বসে থাকি অথবা বাইরের দেশে Crowd যাই ভিডিও facing. বানাচ্ছি, হ্যাঁ, যে ক্রাউডের সাথে ইন্টারঅ্যাক্ট করা আমার কাছে মনে হয় আমাদের সবচেয়ে বড় ফর্টে। আমিনের এটা সবাই স্বীকার করবে যে ক্রাউড ওয়ার্ক হচ্ছে সবচেয়ে ভালো হয় আর কি ওই জিনিসটা, কারণ ইমপ্রম্পটুও করতে পারে মানুষজনের সাথে, এটা তো আমরাও করি, আমাদেরও মানুষের সাথে ইন্টারাকশন অনেক বেশি হয়। আমি একটা ছোট স্টোরি বলি। রিসেন্টলি হচ্ছে আমি একটা ম্যাচ দেখতে গেছি, ম্যাচ দেখার আগে অ্যান্ড পরে প্রচন্ড ভিড় হয়ে গেছে, কেননা যারা ম্যাচ দেখতে যায়, ফুটবল ম্যাচ কিংস এরিনাতে আমি খেলা দেখতে গেছিলাম, সো ওইটাতে একদম আমার প্রাইমারি টিজি, সো ওই জায়গায় সবারই একটা এক্সাইটমেন্ট কাজ fans, করে হ্যাঁ। ছবি তোলার জন্য অ্যান্ড হোয়াট নট, ঠিক আছে। সো এইসব মোমেন্টে আমি রেডি থাকি যে কেউ একজন হ্যাকেল করবে, কেউ একজন উল্টাপাল্টা কথা বলবে, কেননা এত মানুষের ভিতরে একজন তো চাইতেছে তাকে অ্যাটেনশনটা দেওয়া, অ্যান্ড ওই পুরা মোমেন্টেই খেলাটা হচ্ছে আমি যদি রাইগে যাই, যে রেগে গেলেন তো হেরে গেলেন টাইপের অবস্থা। সো এই বসুন্ধরা কিংসের ওই জায়গায় আমরা কিংস এরিনাতে আমরা খেলা দেখতে গেছি, বাংলাদেশ হারছে, আমার প্রচন্ড মেজাজ খারাপ, কেননা যত যাই হোক আমি কিন্তু মানে খুবই প্যাশনেট ফ্যান, কোন স্পোর্টস টিম হারলে নিয়ন ভাই ওই ভিডিওটা ছাড়তে চায় না, মানে আমার মেজাজই খারাপ থাকে, এই জন্য আমি ছাড়তে পারি না। অ্যান্ড ওই দিন যারা আমাকে সামনাসামনি দেখছে, ওই দিন তারা বুঝছে যে আসলে আমি কি, মানে আমি গালাগালি করতেছি, ঠিক আছে, মালদ্বীপের প্লেয়ারদের অ্যান্ড হোয়াট নট, মানে আমার পুরো মেজাজ খারাপ, বাংলাদেশ ম্যাচ হারতেছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। সো আমি জাস্ট বের হচ্ছি, এমন টাইমে একজন
অনেক মানুষ আশেপাশে, একজন হচ্ছে বলতেছে যে ভাই কে আপনি যে আপনার সাথে সবাই ছবি তুলতেছে। ওকে, সে ভাবছে হয়তো আমি রিপ্লাই করবো যে ভাই তুই জানোস আমি কে, আমি কার সাথে দেখা করছি এন্ড হোয়াট নট। আমি জাস্ট ধরে বলছি ভাই আমারও সেম কোয়েশ্চেন যে কে আমি ভাই, আমি জাস্ট বাসায় যাইতে চাই এট দিস মোমেন্ট, ঠিক আছে, কেননা আমার বাংলাদেশ আর আমার মনটা খারাপ, এখন আমি জাস্ট বাসায় যেতে চাই। সো আমার কাছে মানে এটা সবচেয়ে বড়, আমরা ওভার দ্য টাইম এটা বুঝতে পারছি যে মানুষজন মানে এইটা কিন্তু 99% মানুষ এরকম না, ওই যে 1% যে চাইতেছে এক্সট্রা অ্যাটেনশনটা, তাকে যদি অ্যাটেনশন দিয়ে আমি তার সাথে এগ্রি করি, ওর খেলাটাই শেষ। এন্ড এর চেয়ে মজার জিনিস হচ্ছে ও কিন্তু এটাই জানে, এরপরের লাইনটা ও কি বলবে এটা জানে না, ওইটা ভুলে যায় যে আমরা প্রত্যেক দিন এই জিনিস করি, আমাদের সাথে এটা কইরে পার পাওয়া সম্ভব না। আরে আমার সিমিলার এক্সপেরিয়েন্স, আর্মি স্টেডিয়াম হোস্ট করতেছি, ড্রিম ভেনিউ, আর্মি স্টেডিয়ামের থেকে বড় ভেনিউ আর নাই, আতিফ আসলাম হোস্ট করছি। দেখো আমি কেন হোস্টিং আমার জন্য ইজি, কারণ ক্রাইসিস হবে, কনসার্ট মানে ক্রাইসিস হবে, আতিফ আসলাম বাথরুমে যাবে, গেট ভাঙবে, বাথরুমে যাবে, জেনুইনলি আই এম নট পেইং আস, আতিফ আসলাম বাথরুমে গেছে and then আসছে, আতিফ আসছে, আমি মানুষ বাথরুমে যায় নরমাল, আমরা সেম প্রসেসে খাই আর বের করি, রাইট? সো আতিফ আসলাম আসে, এখন আমাকে বলছে যে এখন অ্যানাউন্স কর, তারপর বলছে ধরো ও বাথরুমে, এখন ক্রাউডকে তো বসে রাখতে হবে না, আমি আমার হে করে আমার তো যা, আর কনসার্টে বেশি সময় খাওয়া যাবে না বিকজ ওরা অ্যানয়েড হবে, ওরা গান শুনতে আসছে, আমি আসছি, আতিফ আসলাম আসতেছে, এখন আমি জানি না আতিফ আসলাম কাউন্টডাউন দিয়ে শুরু করে, আমিও বলছি অলরাইট লেটস স্টার্ট দ্য কাউন্টডাউন, আমি একটা কাউন্টডাউন দিছি, আতিফ আসলামের নিজের একটা কাউন্টডাউন 1, ও একটা গান শুরু করছে, মানে ও ব্যাক স্টেজে, এখন পিছে এলিট ফোর্স এভাবে ধরে রাখছে, এত ফোর্সেস ছিল, ট্রিপ করে জেনারেটরে তার খুলে গেছে এন্ড কনসার্টটা ব্রেক হয়ে গেছে। এখন ওদের যে ম্যানেজার এসে বলছে এই হোস্ট কাহা হ্যায়, আমি বলছি হ্যাঁ সবকিছুতে হোস্টেরই দোষ থাকে মনে হয়। আমাকে যাই বলছে যে ইউ হ্যাভ টু অ্যাড্রেস হোয়াট হ্যাপেন, ড্যামেজ কন্ট্রোল, 50,000 মানুষ মনে হয় ওখানে, 50 না 20,000 মানুষ যারা ওয়েটিং টু ওয়াচ আতিফ আসলাম, আমি বলছি যে না, এই তো ক্যারিয়ারের একটা বিপজ্জনক মোমেন্ট। আমি কি করছি, পিছে আসছি, গিটারিস্ট এসে বলছে you have to address that this was a technical fault. Lights on, I have the mic. 20,000 people addressing কেন আছে, আমি বলছি alright, আমি বলছি আমি এখন গালি খাবো, আমি স্টেজের সামনে গেছি, alright দেখেন এত বড় একটা আর্টিস্ট আসছে, we have to show him respect, এটা হইতে পারে, এটা বলছি পাশে থেকে I hear ভুয়া, I hear it, মানে আমি দেখছি সাথে ladies and gentlemen please welcome আতিফ আসলাম বলে বের হয়ে গেছি। আর ভুয়া জিনিসটা কিন্তু এরকম যে একবার স্টার্ট হয়ে গেলে এক্স্যাক্টলি অনেকজন জানেও না কেন বলতেছে ভুয়া, ঠিক আছে, ভুয়া বলবে, এটা ও জানি এটা কারণ অ্যাড্রেস করছে, আমিও অডিয়েন্সে থাকলে এটাই করতাম, এটাই করতাম আমি তুমি আতিফ আসলামকে অ্যানাউন্স করে যদি আমাকে পাঠাও গালি তো খাবোই আমি। ক্রাউড থেকে বলতেছে আপনি কি অনেক সময় নষ্ট করছেন, পিছে যে ডিজাস্টার হচ্ছে এটা তো দেখতেছ না, অর্গানাইজারদের নো ফল্ট বিকজ রেসপেক্ট, তুমি ছাত্রীরা যদি ঢুকে ভেঙে দেয় ওরা কি করবে, 600-800 সিকিউরিটি ছিল, কই এরা গেছে ব্যাক। আতিফ আসলাম বিইং দ্য প্রফেশনাল উঠে বলছে দেখো টেকনিক্যাল ডিফিকাল্টিজ হইতেই পারে, the good thing is you guys are here, I am here, let's start the show. Crowd beautiful wins it back, ভুলে গেছে। Beautiful. Awesome. On that note, আমরা চলে যাব আমাদের শেষে গেম সেগমেন্টে, it's called মাথায় যেটা আসে, it's basically word association. আমি একটা শব্দ বলবো and you guys will say the first word or the first name that comes to mind. অনেক প্রেসার ফিল করতেছি, ধরো আমি যদি বলি লোন, তুমি কি বলবা? আচ্ছা ওকে যাই, লেটস গো, 1 2 3 গো। রেডি তো? ইয়েস, তাড়াতাড়ি বলতে হবে। তুই রেডি নাকি বল, আমরা রেডি। ম্যাচ ফিক্সিং কোথায়, রেডি কোথায়? না মানে ওয়ান অন, মানে ও আচ্ছা ম্যাচ ফিক্সিং অপছন্দ, এর সাথে বলে নাই, হ্যাঁ ও সুযোগ দিয়ে দিছে। বিপিএল, রাইজিং, নট আপ টু দ্য মার্ক, জায়েদ খান, ফানি, ক্রেজি গাই, জাফর, মিউজিশিয়ান, নট অ্যাক্ট্রেস, না আমি ওকে বলছি, আরবান অডিয়েন্স, বেস্ট পডকাস্ট ইন বাংলাদেশ, 2 cents I agree. না ফ্যান্টাস্টিক। ভুলে গেছিস না কি বলবি, আমি বলি তোকে। আমার কাছে মনে হয় যে স্ক্যান্ডালাস, সামির, আচ্ছা সামির, What celebrity you worked with?
Can't name them. সামনেও কাজ করতে হবে না তাদের সাথে। হ্যাঁ, জামাল ভুঁইয়ান, great guy. গ্রেট গাই, চিল গাই। Sexy hot body এগুলো শুনতে চাচ্ছ? ভাই আমি বুঝলাম না। সাকিব আল হাসান, Number 1 all-rounder. অলরাউন্ডার। রোনাল্ডো, Hot, sexy. গোট, Physique. গোট, Physique is the thing. ফিজিক। ফিজিক, ইন্টারেস্টিং। Messi. আচ্ছা নেক্সট ওয়ান, টাকা। Toy the breathing. না, টাকা। টাকা। টাকা কি তুমি আমার দিকে you are part of the কেন? game. আমি তো second answer না, করছি। second এর বলতে ভাই, কিছু নাই। stand-up comedian আগে answer করবে। না, আমি না, second- চিন্তা of course. করছি জোক তো মাইরে দিছে, এখন সিরিয়াস আনসার দিব নাকি? খালিদ ফারহান। ও টাকা, খালিদ ফারহান। নাফিস সেলিম, হ্যাঁ, ও চাটগায়া, লয়াল। আমিন, আমিন। গাইল খাবো লয়াল, মেয়েগুলা চেতে যাবে। মেয়ে দেখবেন অবশ্য তোর পডকাস্ট। লাভ, রেয়ার। তানজিলা। ও this is Wait, done. I think on that note, Neon's going to have babies now, man. I think on that note আমরা শেষের দিকে যাব হচ্ছে স্টার্ট করব with নিয়ন ভাই। আপনি হচ্ছে বাংলাদেশের বেস্ট স্পোর্টস ক্রিয়েটর, it No is doubt. very very well established. You have not only met Zlatan, you have also gone to see Ronaldo and Messi both play. Right. What was that experience like? এটা তো অনেক জায়গায় অলরেডি শেয়ার করছি। জলাতানের সাথে যখন দেখা করছি আমরা আসলে 2-3 মিনিট প্রসেস করতে মানে করার জন্য আমাদের টাইম লাগছে যে এটা আসলে জলাতান ইব্রাহিমোভিচ। আমরা অবশ্যই একদম জলাতানকে চোখের সামনে। আমি যখন ডাক দিচ্ছি যে জলাতান, ঠিক আছে, ও তো উপরে তাকাই দিচ্ছে যে কে ডাক দিচ্ছে, কই, আমি তো কই। অনেক নিচে, ঠিক আছে, So, ও হচ্ছে নিচে তাকায় অ্যান্ড হি ওয়াজ কাইন্ড এনাফ। আমরা ফ্রেমও ঠিক মতো ফাহিম ফ্রেমও ধরতে পারতেছে না সেলফি ক্যামেরার। আমি ওই ছবিটা দেখলে হচ্ছে দেখা যাবে যে আমিও এমনি তাকায় আছি, মানে এক সাইড দিয়ে এমনি ঢুকছি, জলাতান ওইভাবে ঢুকছে। সো ওইটা হচ্ছে অনেক গ্রেট মোমেন্ট ছিল, আমরা কোনো সময় এরকম কিছু উইটনেস করি নাই। ওইটার খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি হচ্ছে যে এত মানুষজনের সাথে অলরেডি দেখা করে ফেলছি এবং এত স্টার স্ট্রাক ছিলাম যে মালদিনীর সাথে ছবি তুলতে একটু টাইম লাগতেছিল। আমি ফাহিমকে বলছি যে স্কিপ করবো নাকি, তো ফাহিম বলছে আপনি পাগল নাকি, ঠিক আছে, মালদিনী, ঠিক আছে। অ্যান্ড আমরা ওই দিন সালাকেও দেখছি, টট্টিকেও দেখছি। অমিত ভাইয়ের জন্য ওয়াজ আ বিগ থিং, উনি Wow. মানে ইটালির ক্রেজি সাপোর্টার। সো উনি যায়, আমি ওনাকে সাহস দিছি যে না ভাই you যায়, have to কথা do it, বলেন। you have to do it, ঠিক আছে। অমিত ভাইকে সাহস হ্যাঁ, দিতে হয়। হ্যাঁ, Wow. তো অমিত ভাই যায় পরে অমিত ভাইয়ের মোটা গলায় যে টট্টিকে বলছে যে ক্যান বি হ্যাভ আ যে Big fan. ফ্রান্সিসকো ক্যান বি হ্যাভ আ পিকচার, এরকম করে বলছে অমিত ভাই। ওইটা হচ্ছে একটা ক্রেজি মোমেন্ট ছিল। রোনালদোর কাহিনীটা হচ্ছে যে আমরা 27 তারিখে যখন রিয়াদে আসছি তখন পর্যন্ত আমরা জানি না যে আমরা আসলে পিছে ঢুকতে পারতেছি। আমি যখন ল্যান্ড করছি তখন আমার যখন মোবাইল ইন্টারনেট আসছে তখন হচ্ছে টেক্সট আসছে যে পিচ অ্যাক্সেস, তুমি আজকে ভিতরে ঢুকবে। তখন নাসের পর্যন্ত থেকে? হ্যাঁ, না, এটা নাসের হচ্ছে থেকে? টিকটক থেকে, কারণ টিকটকের হচ্ছে পার্টনারশিপ আছে সৌদি প্রো লিগের সাথে। ওই হিসাবে আমরা রিচ আউট করছি টিকটকে যে ভাই আমরা তো কভার করতেছি, সো আমরা করতে পারবো কিনা। তখনও আমি হচ্ছে আমরা অন্যান্য মানে Crazy, man. বাইরের দেশের ক্রিয়েটারদের ভিডিও দেখছি Goosebumps হয়ে গেছে। যে হ্যাঁ, বাইরের দেশের ক্রিয়েটারদের ভিডিও দেখছি যে ওরা এরকম পিচ সাইড অ্যাক্সেস পায়। সো আমি তখন ফাহিমকে বলতেছি এটা কি সেম পিচ সাইড অ্যাক্সেস যেটা কিনা আমরা অন্যান্য ক্রিয়েটারদের ভিডিওতে দেখছি। ফাহিম আর আমি বলতেছি আচ্ছা বেশি এক্সাইটেড না হই, যদি এমন হয় যে না হয় পরে তখন অনেক কষ্ট পাবো। তারপর তো আমরা ওই জায়গায় আমরা 3 ঘন্টা আগে পৌঁছাইছিলাম। আমরা বাকি ক্রিয়েটাররা আসছে অন্যান্য, আমি ফার্স্ট সাউথ এশিয়ান ক্রিয়েটার যে হচ্ছে এই সৌদি প্রো লিগের এই অ্যাক্সেসটা পাচ্ছে। অ্যান্ড বাকি সব ক্রিয়েটার অন্যরাও কিন্তু টপ ক্রিয়েটার, যেরকম আব্দুল্লাহ ওয়াজ দেয়ার, ওই যে ওয়্যার ইজ মেসি, ওই মানুষটা যে কিনা একদম পুরা ভাইরাল হয়ে গেছে। অ্যান্ড বাট ওই দিন আমার সবচেয়ে বড় লার্নিং হচ্ছে যে এত ডাউন টু আর্থ নিজে এসে হচ্ছে আমার ভিডিওতে ফুটেজ দিচ্ছে, যখন সে বুঝতেছে যে আমি তাকে নিয়ে কথা বলতেছি, সো তখন সে নিজে এসে ফুটেজ দিচ্ছে, এরকম আর কি মানুষ। আমরা হচ্ছে বাইরে দাঁড়ায় আছি কারণ টিম বাসগুলো হচ্ছে ঢুকবে। সো আমি জাস্ট দাঁড়ায় আছি যে ওকে ঠিক আছে, টিম বাস ঢুকলে হয়তো রোনালদোকে আমি দূর থেকে দেখতে পারবো। তো রোনালদোর আগেই অলরেডি আল নাসের আগেই ঢুকে গেছে আমরা আসার আগেই। তারপর হঠাৎ করে আমাদেরকে বলছে যে আপনারা এখন মাঠে এন্টার করতে হবে। আমি বলি মাঠে এন্টার করতে হবে মানে কি, মাঠে ঢুকে যাবো ডিরেক্টলি। মাঠে ঢুকছি, মাঠে ঢুকার পর আমি ভাবছি যে ওকে ঠিক আছে, প্লেয়াররা হয়তো কিছুক্ষণ পরে ওয়ার্ম আপ করা স্টার্ট করবে, এর আগে আমাদের বলবে যে ভাই আল্লাহ হাফেজ যাও। আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি যে রোনালদো আসতেছে। আমি বলছি এইটা কি ধরনের কথা। অ্যান্ড আমি হচ্ছে এই পাশে দাঁড়ায় আছি, আমি আর ফাহিম বিং দ্য বাংলাদেশি ক্রিয়েটার, অ্যান্ড ভয়ে ভয়ে আমি তো দাঁড়ায় আছি। রোনালদোরা অন্য সাইডে যায়, তারা হচ্ছে প্র্যাকটিস করা স্টার্ট করছে। সো আমি আর ফাহিম বলতেছি ইস যদি এই সাইডে এসে শুধু প্র্যাকটিস করতে চলতো, রোনালদো একদম সামনাসামনি। তো আব্দুল্লাহ হঠাৎ করে আমাকে বলছে এই নিয়ন কাম হিয়ার, আমরা ওই সাইডে যাচ্ছি। আমি বলছি যে ক্যান উই ডু দ্যাট।
আব্দুল্লাহ বলছে উই ক্যান ডু এভরিথিং মাই ফ্রেন্ড। তখন আমি বুঝতে পারছি যে ভাই পাওয়ার অফ কন্টেন্ট ক্রিয়েশন এবং মানে কোনো সব মানুষকে আটকায় রাখছে সিকিউরিটি গার্ডরা, আমাদের কিচ্ছু বলতেছে না। দ্যাট ওয়াজ সাচ আ বিগ মোমেন্ট আমার জন্য, কারণ আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশি যত মানুষ এই ফুটবল নিয়ে পাগলামি করে, এটা একটা পিক মোমেন্ট যে কোনো ফুটবল ফ্যানের জন্য। অ্যান্ড আমরা করছি, আমরা তো এটাকে আবার যেহেতু ডকুমেন্টেশনও করি, ইট ওয়াজ আ উইন ফর অল অফ আস, সবার সাথে শেয়ার করতে অ্যান্ড আমরা ওইটা সবাইকে দেখাইছি। অ্যান্ড ওইটা বিগ মোমেন্ট, মানে জাস্ট আমরা যদি এমন হইতো যে ওই জায়গায় সব ক্রিয়েটাররা সবাই সেন্সিবল এনাফ, এই জন্য কেউ প্লেয়ারদের বিরক্ত করে না, নাহলে আমি যদি মাঠেও ঢুকে যাইতাম আমাকে কেউ আটকাইতো না। অনেক মানুষ, এটা খুব ইন্টারেস্টিং, এটা একটু অ্যাড্রেস করি, প্রচুর মানুষ কমেন্ট সেকশনে আমাকে এটা বলছে যে আপনি মাঠে ঢুকে গেলেন না, সৌদিতে মাঠে ঢুকলে আবার যে আপনি একটু জড়ায় ধরলেন না কেন? না, মানুষের কথাও ঠিক আছে যে এই জায়গায় আপনি ইমোশন আটকাইছেন কেমনে, আপনি বিং দ্য রিয়াল মাদ্রিদ ফ্যান এন্ড অল, আপনি কিভাবে হচ্ছে ইমোশন আটকাইছেন? এই জন্যই তুমি ঢুকতে পারছো। হ্যাঁ, এইটা একটা। আরেকটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে আমি এই পাগলামি করে রোনালদোকে হাক করে আমার হয়ে যাবে, বাট হোয়াট অ্যাবাউট বাংলাদেশ? আমাদের কি একটা, আমি তো রিপ্রেজেন্ট করতেছি, অবশ্যই আর কোনোদিন কোনো বাংলাদেশি ক্রিয়েটর ওই জায়গায় যাইতে পারবে না। রাইট, এমনও হইতে পারে যে সাউথ এশিয়ান কোনো ক্রিয়েটরই যাইতে পারতেছে না, বিকজ মানে আমি এই টাইপের কিছু একটা এই মোমেন্টে একটা মাথা থাকে আর কি। ইয়েস, I think Rafsan Shahab has a bio of I want to host the Oscars one day. আপনার ড্রিমটা কি বা আপনার বিগেস্ট গোলটা কি? 100% মেসি অথবা রোনালদোকে ইন্টারভিউ করা আমার কাছে মনে হয় ইটস ভেরি মাচ পসিবল। আমরা ওই যে বললাম না যে আব্দুল্লাহর কথাটা, যে উই ক্যান ডু এভরিথিং মাই ফ্রেন্ড, সো এটা কেবলমাত্র উই ডোন্ট ড্রিম এনাফ। বাংলাদেশি ক্রিয়েটারদের এই স্বপ্নগুলো আরও দেখতে হবে। স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে আমিন হচ্ছে ব্যারিয়ারগুলো ভাঙছে, আমরা স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ভাঙতেছি, আমরা সামনের দিনগুলোতে আরও অনেক ক্রেজি জিনিসপাতি করবো অ্যান্ড মানুষজন দেখবে। অ্যান্ড মাঝে মাঝে একটা পোর্শন আছে যারা বলে যে ভাই ফুটবল বুঝে না এইসব, আই এম ভেরি সরি টু সে যে ফুটবল না বুঝি আমি এত কিছু করে ফেলতেছি, যদি একটু বুঝতাম, যদি একটু বুঝতাম। তানজিলা ইজ সো প্রাউড, কারণ ওর এই লাইন ওর কাছ থেকে বড় করে, ও বারবার আবার বলে যে যদি একটু বুঝতাম তাহলে কি করে ফেলতাম। বাট এটা তো জোকিংলি বলা, সত্য কথা বলতে হচ্ছে আমি চাই যে যারা ফুটবল অ্যাকচুয়ালি আরও অনেক ভালো বুঝে, যারা অনেক ভালো অ্যানালাইসিস করে, বাংলাদেশি একজন যেন আমার থেকে আরও অনেক সামনে যায়। অ্যান্ড কেউ যদি বাংলাদেশ থেকে ইন্টারভিউ নিতে পারে মেসি, রোনালদো অথবা যে কোনো বড় ফুটবলারের, আমি 100% এটা জাস্ট মানে হাম্বল হওয়ার জন্য বলতেছি না, ইটস আ উইন ফর এভরি ওয়ান অফ আস, যে আমরা একজন করি বাট খুশি হই সবাই। আজকে যদি মেসি বাংলাদেশে আসে, হ্যাঁ, ডিসকাশন যদি হয় যে কে ইন্টারভিউ নিবে মেসির, তুমি কার নাম বলবা? আমরা বলবো, বাট সিন্ডিকেট থেকে ইন্টারভিউটা হয়তো নিতে দিবে না, বাট যদি সব প্রসেস হয় you will interview Messi যদি বাংলাদেশে আসে। আর বাংলাদেশে আসতে হবে না, you can go global, রাইট রাইট। বাট আমার মনে হয় যে স্বপ্নটা দেখা ইম্পর্টেন্ট, হইলে হইলো না হইলে নাই। রোনালদো যেরকম রিসেন্টলি বলছে যে ভাই আমি চাই 1000 গোল করতে, হইলে হইলো না হইলে ওইটা পরে দেখা যাবে, এটাই। আমিন ভাই, by the time this episode will be out, আপনার second stand-up special will be out. Yes. Very very special, filmed in Australia. Yes. What should people look forward to? বা এখানে স্পেশাল কি হবে? তো আমি যখন আমার সেকেন্ড স্পেশালটা শুট করছিলাম, যেটা এখনো বের হয়নি, ওইটাতে আমি কোনো ক্রাউড ওয়ার্ক রাখিনি। এটাতে ক্রাউড ওয়ার্ক, আমি জাস্ট অস্ট্রেলিয়ায় গিয়ে আমি সবার সাথে কথা বলছি, বিকজ আমি স্ক্রিপ্টে থাকতে পারছিলাম না, আমি লাইক আমি ইন্টারঅ্যাক্ট করবো। সো ইটস আ লট অফ ক্রাউড ওয়ার্ক, একটু শিটি ক্যামেরা অ্যাঙ্গেলস, বিকজ বাজেট ইস্যু, আমার চুল দেখবেন এরকম ঠিক নাই, ক্যামেরা অ্যাঙ্গেলস কালার ঠিক নাই, বাট আই থিঙ্ক ইটস আ শো যেটা আমি একদম নিজে সব কিছু হ্যান্ডেল করছি, বিকজ বাংলাদেশে একটা টিম আছে। Hopefully this is the start of something big. যেটা ওকে জিজ্ঞেস করছে না, what's the biggest dream? My dreams is someday I do a world tour, which is like a crazy dream, stand up. So maybe this is the start of that. So I hope you watch it. It's out by now. So দেখেন, গালি দেন, but পুরাটা just দেখেন আর কি। Awesome, beautiful. আমরা হচ্ছে আমাদের গেস্টদের জন্য we always have a very special gift. Yes, let's go. টাকা দিতে পারি না, but আওয়াজ শুনছি, অলরেডি মনে হয় ভাঙে গেছে আমি নাকি ওইটা? let's see ওইটা আচ্ছা আপনি আগে ধরেন। ওকে, আমি আইমান সাদিকের মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। এই দেখি দাও দাদা, আইমান সাদিক যদিও ডেইলি 4 বেলা খায়, দেখো। ও এটা নো বডি শেমিং। সেই না, জোস হইছে তো। ইয়েস ভালো হয়েছে তো, ভালো হয়েছে। ওকে এত চিকন বানাইছো কেন? কাকে? তোমার? আরে নিচের বডিটা, এটা তো আরো এমবারেসিং, উপরের মুখটা বিশাল। সুন্দর, এরকম এত মোটা থোট আমার, আমি জানতাম না। থ্যাংক ইউ ম্যান, দিস ইজ ভেরি cool, very cool. Awesome. আপনাদের থেকে just একটা last final minute on what you guys think of the show এবং এই ধরনের শো থেকে কি এক্সপেক্ট করেন? Nothing. Oh. Nah, I think it's okay. Sorry. Nah, I think Samir, you do ambitious stuff, so I hope
I wish you all the best. Regardless of the result, আমরা আসি তোর সাথে, কোনো চিন্তা Yes. করিস না। যেই Yes. তোকে গালি দেখ আমরা আসি, রাইট? Yes. আমার কাছে মনে হয় যে আজকে একটা পার্ট মানে মেজরিটি পার্টে আসলেই আমরা এমন জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলছি যেগুলো নিয়ে আমরা ইউজুয়ালি কথাবার্তা বলি না, বিকজ আমরা আসলে সেই ফিলও করছি যে ওকে ঠিক আছে, সামিরের হোপফুলি সামিরের অডিয়েন্স থেকে শুরু করে সামির এমন মানুষ যে হচ্ছে Out of context edit করবে না। আউট অফ কনটেক্সট যে এডিট করবে না, বাট আমার কাছে মনে হয় খুবই ভালো লাগছে কথাবার্তা বলে, আর সবসময় আমিনের সাথে Yeah. গেস্ট হিসেবে থাকা Always a good time. ইয়েস। তোর Fantastic. কেমন লাগছে আমাদের দুজনকে গেস্ট হিসেবে? আমি একটা জাস্ট অ্যাড করি, Yes. প্রত্যেকের শোতে একটা কাপল ট্যাগ টিম থাকে, আমাকে নিয়মকে না কারোর সাথে ট্যাগ করতে পারে না, Right. এন্ড দেন রাহসানস লাইক হোয়াট ইফ আমরা ওদের দুইজনকে ট্যাগ করি, Right, right. ওখান থেকে আমাদের শুরু হয়েছে Yes. যে এখন আমরা একসাথে সব জায়গায় ব্র্যান্ডেড শো থেকে শুরু করে এভরিওয়্যার সব জায়গায় এটাই। আমরা যাই। I think Scandalous আমার অনেক বড় একটা গোল হচ্ছে টু গেট দ্য বেস্ট গেস্ট কম্বিনেশনস, কারণ আমরা খেয়াল Right. করি যে অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য ক্যামেরা যেটা হয়, গেস্ট কম্বিনেশন যদি ভালো না হয় শোটাও জমবে না, কনভারসেশনও জমবে না, এবং আমার দ্যাট বিং ওয়ান অফ মাই মেইন গোলস। আই নিউ যে how close you two are, at least off camera, এটা মানুষজন জানে না, but I want to bring that level of energy back, the trust, and I think that showed today. Thank you so I much. think that's beautiful. Thank you. Like, share, Thank you, thank you. subscribe. Bye bye. Awesome. Jos. Done.